সুনীল গঙ্গোপাধ্যায় লিখেছিলেন, অনেক কবিত্ব হয়েছে, এখন অত আধিক্যতার দরকার কি? কিন্তু কিছু প্রভাবশালী মানুষের আধিক্যতায় যেভাবে শনিবার গোটা পৃথিবীর কাছে কলকাতার মাথা নিচু হলো, সেই লজ্জা ঢাকবে কিসে? যাকে ঘিরে এই চরম বিশৃঙ্খলা, সেই মেসি বহুবার বহু সাক্ষাৎকারে বলেছেন, ব্যক্তিগত সম্মানের থেকে টিম জিতলে তার অনেক বেশি আনন্দ হয়। গত শনিবারটা তিনি কিভাবে মনে রাখবেন জানি না, কিন্তু টিম বাঙালি যে লজ্জার 10 গোল খেলো তাতে সন্দেহ নেই। প্রথম প্রশ্ন, কুনুয়ের গুঁতো থেকে নখের আঁচড়, চরম নিরাপত্তাহীনতাতেই শনিবার মাত্র 17 মিনিটে মাঠ ছাড়েন মেসি ডি পলরা। পুলিশ প্রশাসনের এই চরম ব্যর্থতার পর শেষ পর্যন্ত কজনের শাস্তি হবে? দ্বিতীয় প্রশ্ন, নেতা মন্ত্রী আমলা থেকে তাদের আত্মীয় স্বজনদের চক্রব্যূহে মেসি, পোজ দিয়ে তুললেন সেলফি। গলা কাটা দামে টিকিট কেটে বঞ্চিত শুধু গ্যালারিতে বসা মেসি ভক্তরা। একমাত্র শাসক কিংবা শাসক ঘনিষ্ঠ হলেই পশ্চিমবঙ্গে এইসব ভিভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায়। তৃতীয় প্রশ্ন, যুবভারতীদের তাণ্ডবের মধ্যে রডে গেরুয়া পতাকা লাগিয়ে জয় শ্রীরাম স্লোগান, কিন্তু এত লম্বা রড নিয়ে পুলিশকে এড়িয়ে কিভাবে মাঠে ঢুকলো এইসব যুবকরা? কোন রাজনীতির অঙ্কে এবার খেলার মাঠে গেরুয়া পতাকা জয় শ্রীরাম স্লোগানের অনুপ্রবেশ? চতুর্থ প্রশ্ন, মেসির অনুষ্ঠানে বৃষ্টির মতো পড়ল জলের বোতল। রাতে লুকিয়ে ঢোকানো হয়েছিল আজব সাফাই পুলিশের, কিন্তু 8 বছর ধরে যেখানে জলের বোতল ঢোকাই নিষিদ্ধ, সেখানে পুলিশের মদত ছাড়া 60,000 বোতল স্টেডিয়ামে ঢোকা কি আদৌ সম্ভব? পঞ্চম প্রশ্ন, আভাস ছিল এইরকম পরিস্থিতি হলেও হতে পারে, বলছেন খোদ রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। 2 বছর আগে আরেক তারকা মার্টিনেজের কলকাতা সফরেও চূড়ান্ত বিশৃঙ্খলা হয়। সবাই যদি সব জানতো, তাহলে কেন বাঙালিকে মুখ ঢাকতে হলো লজ্জায়? ষষ্ঠ প্রশ্ন, রাস্তায় পাস বিলি করে বিতর্কে মন্ত্রী সুজিত বসু। ছবি তোলার হ্যাংলামি নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলেরই বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। প্রভাবশালীরা ছাড়পত্র পেলেও মেসি সাক্ষাতে বঞ্চিত সন্তোষজয়ী বাংলা টিম। ফুটবলের মঞ্চে কেন ব্রাত্য বাংলার কৃতি ফুটবলাররা? তবে শুরুতেই দেখাবো চরম নিরাপত্তাহীনতার মধ্যে শনিবার কিভাবে মাত্র 17 মিনিটেই মাঠ ছাড়তে হয়েছিল মেসিদের। দেখুন। কথা ছিল তিনি আসবেন, দেখবেন, জয় করবেন, কিন্তু বাস্তবে তিনি এলেন। ঝাঁকে ঝাঁকে ভিভিআইপির ভিড়ে কার্যত হাইজ্যাক হয়ে গেলেন এবং শেষ অবধি নিরাপত্তাহীনতার মতো গুরুতর কারণে মাত্র 17 মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হলেন। কেন জানেন? কারণ মেসির গায়ের উপর উঠে ছবি তোলার চেষ্টা। হ্যাংলামা বললেও ভুল হবে না। যে কলকাতাকে ভারতীয় ফুটবলের মক্কা বলা হয়, সেখানে ফুটবলের রাজপুত্রের সঙ্গে থাকা আরেক বিশ্ববিখ্যাত ফুটবলার লুইস সুয়ারেজকে কনুইয়ের গুঁতো এবং আর্জেন্টিনার মাঝমাঠের হৃদয় রদ্রিগো ডি পলকে আঁচড় অবধি খেতে হলো। এইসব দেখার পর আর মেসিদের মাঠে রাখা সাহস পাননি তাদের নিরাপত্তারক্ষীরা। চোখের সামনে এই ভয়ঙ্কর ছবি দেখে বিস্মিত হয়েছিলেন সেদিন মাঠে থাকা 3 প্রধানে খেলা একাধিক প্রাক্তন ফুটবলার। টু গ্যাদারিং মানে আননোন ফেস, যেগুলো কিছু ফেস তো চেনা অবশ্যই, তাদের মানে ওই লেভেলের ছিল, কিন্তু আননোন ফেস অঢেল ঢুকে পড়েছিল। তাতে কি গ্যাদারিং অনেক হয়ে গেছিল, ধাক্কাধাক্কি চলছিল। সুয়ারেজ আমি একবার সাইন দিলাম, বলকে আছড়ে দেওয়া হয়েছে এবং ধাক্কাধাক্কি করা হয়েছে সুয়ারেজকে, যেটার পরেই নাকি মেসি অসন্তুষ্ট মারছে। দেখো, যখন আমরা গেলাম তখন তো অবশ্যই ধাক্কাধাক্কি চলছিল, তার মধ্যে হয়তো কেউ এই ইনসিডেন্টটা ঘটিয়েছে, সেই জন্যে লাস্টে তো দেখলাম 3টে প্ল্যান। শনিবার সকাল 11:30 নাগাদ মেসি, সুয়ারেজ, ডি পলরা যুবভারতীতে গাড়ি থেকে নামতেই তাদের ঘিরে ভিড় জমতে শুরু করে। মাঠে ঢুকে গ্যালারির উদ্দেশ্যে অভিবাদন জানাতে জানাতে হাঁটতে শুরু করেন মেসি। কিন্তু দর্শকরা দেখবেন কি? মেসিকে ঘিরে তখনই নেতা মন্ত্রী, তাদের অনুগামী ভিভিআইপিদের ছেলে মেয়ে, পুলিশের ঠিক থেকে ভিড়। তারাই কার্যত হাইজ্যাক করে ফেলে বিশ্বজয়ী আর্জেন্টিনীয় অধিনায়ককে। মেসিকে ঘিরেই এগোতে থাকে সেই ঝাঁক। এখনো পর্যন্ত যুবভারতী স্টেডিয়ামের যে অবস্থা, একেবারে লন্ডভন্ড অবস্থা।
চারিদিকে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাকেট চেয়ার, ভারী লোহার রড এখানে পড়ে রয়েছে এই মাঠের মধ্যে। মেসিকে আশাকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠের মধ্যে যে রণক্ষেত্র চেহারা তৈরি হয়েছিল তার ছাপ এখনো পর্যন্ত স্পষ্ট। মেসির প্রায় ঘাড়ের উপর উঠে ছবি এবং সেলফি তোলার মরিয়া চেষ্টা শুরু হয়। মেসিকে জাপটে ধরেন ক্রীড়ামন্ত্রী। জোর করে মেসির কাছে পৌঁছাতে চেষ্টা শুরু করেন অন্য ভিভিআইপিরাও। তার মধ্যেই মরিয়া ছবি শিকারীদের একজনের কনুইয়ের গুঁতো লাগে লুইস সুয়ারেজের পেটে। নখের আঁচড় লাগে রদ্রিগো ডি পলের হাতে। এরপরই আর মেসিদের মাঠে রাখার ঝুঁকি নিতে পারেননি তাদের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্তরা। প্রায় 1.5 ঘন্টা মাঠে থাকার কথা থাকলেও মাত্র 17 মিনিটে তারা বেরিয়ে যেতে বাধ্য হন। ততক্ষণে লিওনেল মেসির চোখে মুখেও অস্বস্তি ধরা পড়েছে। মাঠে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখেছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। প্রথম দিকে খুব হাসি খুশি ছিল, মানে নেবে অত লোক দর্শক সবাই মেসি মেসি করছে। উল্টো দিকের গোলপোস্টের ওখানে দাঁড়িয়েছিলাম যে মেসি পেনাল্টি মারবে। অনেক লোক ছিল, চারিদিকে অনেক লোক ছিল, ওখানে থেকে দেখা যাচ্ছিল না। সুয়ারেজ ডিপলরা অস্বস্তি, একটা গ্যাপ তৈরি হচ্ছিল, ওরাও একটু অস্বস্তি হচ্ছিল। কেন এটা আমাদের মনে হয়েছে এবং আমরা বলছিলাম যে এরা দুজনও ওয়ার্ল্ড কাপার। ভিভিআইপিদের অত্যাচারে মেসিরা যখন বাধ্য হয়ে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন তখনও আঠার মতো মেসির সঙ্গে লেগে রয়েছে ভিড়ের ঝাঁক। As well, part of the famous MSN. যখন এখান থেকে মেসিদেরকে নিয়ে তার নিরাপত্তারক্ষীরা বেরিয়ে যাচ্ছেন তখন দেখতে পাওয়া যায় যে রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা গিয়ে মেসিদেরকে আরও কিছুক্ষণ থাকার জন্য অনুরোধ করেন, কিন্তু মেসির নিরাপত্তারক্ষীরা কোনো রকমভাবে আর ঝুঁকি নিতে রাজি হন। এই নজিরবিহীন বিশৃঙ্খলার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কি কড়া ব্যবস্থা আদৌ নেওয়া হবে? সৌমিত্র রায়, পার্থপ্রতিম ঘোষ ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, অনেকে বলছেন আয়োজক ফেল করলে সরকার কি করবে, শাসক দল কি করবে, পুলিশ কি করবে। দেখুন, প্রথমত স্টেডিয়ামের দায়িত্ব ক্রীড়া দফতরে। যুবভারতী সম্পূর্ণ সরকারি স্টেডিয়াম, প্রত্যেকটা টিকিটের ওপর সরকারের স্বীকৃতি থাকে। দ্বিতীয়ত, শুধু শনিবারের অনুষ্ঠানের জন্য আমার আপনার করের টাকায় মোতায়েন করা হয়েছিল 6 জন ডিআইজি পদমর্যাদার অফিসার, 16 জন এসপি আর এএসপি এবং 30 জন ডিএসপি। গোটা স্টেডিয়ামে আইন শৃঙ্খলা রক্ষার জন্য ডিউটিতে রাখা হয়েছিল 2200 পুলিশ কর্মীকে। সুতরাং যদি প্রভাবশালী লোকজন ঢুকে মেসিদের ঘিরে ফেলে, নির্লজ্জ আধিক্যতা শুরু করে এবং তার দায় তো অবশ্যই পুলিশের ওপর সমানভাবে বর্তায়। ফুটেজে দেখালাম আপনাদের, পরের প্রতিবেদনেও দেখাবো, বিধাননগরের পুলিশ কর্তা মেসির ব্যক্তিগত সুরক্ষা কর্মীদের সরিয়ে তিনি ছবি তোলায় ব্যস্ত। প্রশ্ন উঠতেই পারে যে স্টেডিয়াম ভাঙচুরের ঘটনায় গ্রেফতার তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু যে পুলিশি ব্যর্থতায় এত বড় ঘটনাটা ঘটল তার জন্য দায়ী পুলিশকর্মী এবং অফিসারদের শাস্তি হবে তো? আজ আমার প্রথম বক্তা প্রাক্তন পুলিশ কর্তা ডক্টর নজরুল ইসলাম। স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনার জন্য সবথেকে বড় কারণ প্রথমে সঙ্গত ক্ষোভ, সেই ক্ষোভ থেকে বিক্ষোভ এবং তারপরে পুলিশের লোকদের সেই ক্ষোভ মেটানোর সম্পূর্ণ অক্ষমতা। আমি কলকাতা পুলিশের ডিসি হেডকোয়ার্টার হিসেবে 2 বছর কাজ করেছি। এরকম বন্দোবস্ত নিজে করতাম এবং নিয়ন্ত্রণ করতাম। সেই প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে বলছি যে কোন জায়গার জন্য কত টাকার টিকিট, কত খানা বিক্রি হবে তা পুলিশের অনুমোদন ছাড়া সম্ভব নয়। অর্থাৎ 10 লাখ টাকার টিকিট কেটে সেলফি প্রক্সিমিটি জোনে কতজনের যাওয়ার কথা ছিল পুলিশের লোকেরা সেটা জানতেন। তাহলে এই যে এত বেশি লোককে সেখানে ঢুকিয়ে অতিথিকে ঘিরে ধরে তাকে তিক্ত, বিরক্ত, উত্ত্যক্ত করা, এমনকি আপনারাই বললেন নখের আঁচড়, কনুয়ের গুঁতো, এসব করার ফলে
অতিথি প্রথমে তো বিরক্ত হন, পরে প্রাণের আশঙ্কা হওয়ায় তার নিরাপত্তারক্ষীরা তাকে কয়েক মিনিটের মধ্যে কোনো রকম পারফরমেন্স ছাড়া বের করে নিয়ে চলে যায়। এতে যেটা হয় যে যারা 5, 7, 15 এরকম হাজার হাজার টাকা দিয়ে তাদের স্বপ্নের রাজকুমারকে একবার নিজের চোখে দেখতে চেয়েছিলেন, তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষোভের সৃষ্টি হওয়ার কারণ ছিল, কারণ জীবনে হয়তো এ লক্ষ্য তাদের আর কোনোদিন পূরণ হবে না। স্বাভাবিকভাবে তারা চাইছিল যে তারা যাতে দেখতে পায়। সেখানে যারা উদ্যোক্তা বা পুলিশ অফিসার ছিলেন তারা সে ব্যবস্থা করতে পারেননি। তখনই বোতল পড়েছে, তখনই ভাঙচুর হয়েছে। অর্থাৎ যেটা হয়েছে সেটার দায়িত্ব যিনি আয়োজন করেছিলেন তার নয়, যে পুলিশ অফিসাররা ছিলেন তাদের, যে রাজনৈতিক নেতারা সেখানে গিয়ে এটা ঘটিয়েছিলেন তাদের। ঠিক নজরুল্লাহ, কিন্তু যিনি আয়োজন করেছিলেন তার একটা প্রত্যক্ষ দায়িত্ব তো থাকবে। আমি যদি 10 লক্ষ টাকার সেলফি স্লট বিক্রি করি, আমি ধরে নিচ্ছি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানের জন্য, এবং সেটা 100 জনকে বিক্রি করি এবং ওই সময়সীমার মধ্যে 100 জন পাবেন না, ধাক্কাধাক্কি হবে, এ দায় তো আয়োজকেরও বটে। পুলিশের তো আমি শুরুতেই বললাম পুলিশরা সেখানে মোতায়েন ছিল। তো উনি 100টা টিকিট বিক্রি করবেন না 5টা বিক্রি করবেন, পুলিশ যদি সই না করে বিক্রি করতে পারবেন না প্রথমে। তো তাহলে কত লোকের টিকিট ছিল তারা জানেন? তাহলে তারা হয় টিকিট ছাড়া লোকদের ঢুকতে দিয়েছেন, আর না হলে যত বিক্রি করার কথা পুলিশ তার থেকে অনেক বেশি লোককে টিকিট বিক্রি করার অনুমোদন দিয়েছে। দোষকার। আজকে আমরা দেখাবো এই অনুষ্ঠানে রাজ্যের এক মন্ত্রী সুজিত বসু তিনি ফ্রি পাস বিলি করছেন, সেই ফুটেজ ভাইরাল হয়েছে। তো বিলি করছেন এবং তাদেরকে পুলিশ আটকাতে পারেনি। শাসক দলের নেতাদের দলদাস হয়ে কাজ করার জন্য পুলিশের মেরুদণ্ড সোজা নাই। এখানে তার টিকিট নেই, আমি ঢুকতে দেবো না, কোনো পুলিশ অফিসার বলতে পেরেছে? পুলিশ অফিসারদের আপনি কি দেখেছেন? পোশাক পরে সেলফি তুলছে। রাজ্যের সর্বোচ্চ পুলিশ অফিসারকে আপনি কি দেখেছেন? মানে তার ডিউটি ভুলে এসে প্লিজ প্লিজ করছে অতিথিকে, এবং স্থানীয় যে সর্বোচ্চ পুলিশ অধিকারী তাকে আপনি কি দেখছেন? সে ভেঙে নিয়ম ভেঙে যখন যাচ্ছেন তাকে আটকালে তিনি কিরকম মেসেজ দেখাচ্ছেন। তো এই যে পুলিশ অফিসার যাদের ডিউটি ওখানে করার কথা ছিল, সেই ডিউটি না করার জন্যে আমাদের রাজ্যের মুখে চুনকালি পড়েছে, তাদের বিরুদ্ধে কেন সাজার ব্যবস্থা করা হবে না? মুখ্যমন্ত্রী তদন্ত কমিটি ঘোষণা করেছেন, কিন্তু তার ঘোষণা করা কমিটি তার মন্ত্রীদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে প্রমাণ লোপাট করার দায়ে অভিযুক্ত যে পুলিশ অফিসার, তার বিরুদ্ধে কোনো রিপোর্ট দিতে পারবেন? আমার প্রশ্ন থাকলো। একেবারে ধাপে ধাপে এগোবো, তার কারণ জলের বোতল 2018 সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলেই জলের বোতল যুবভারতী স্টেডিয়ামে নিষিদ্ধ হয়ে যায়। জলের পাউচ আর ট্যাপ ওয়াটার ব্যবহৃত হয়, সেখানে জলের বোতল ঢুকেছে অন্তত 60,000। সুতরাং এই প্রশ্ন আমরা আলাদা করেও তুলব যে প্রত্যেকটা ক্ষেত্রে এটা তো শৈথিল্য হতে পারে না, তার মানে এর পেছনে কিছু একটা অঙ্ক আছে। কি অঙ্ক, কি মডেল, একেবারে স্পষ্ট এই অনুষ্ঠানে দেখাবো। কিন্তু তার আগে দেখাবো যে এই যে ছবিটা প্রথম প্রতিবেদনে আপনাদের দেখালাম, সেদিন ঠিক কী হয়েছিল, কিভাবে এই পর্যায়ের আন্তর্জাতিক পৃথিবী বিখ্যাত তারকাদের গায়ে নোকের আঁচড় পড়তে পারে এবং তারা পেটে কুনুয়ের খোঁচা খেতে পারেন, সেই ফুটেজ, লজ্জার ফুটেজ পরের প্রতিবেদনে আরেকবার দেখাবো। সারা বিশ্বের দুধে ফুটবলারদের তিনি পায়ের জাদুতে বোকা বানান, তার ড্রিবলে বোকা বনে যায় তাবড় দলের ফুটবলার। কিন্তু শনিবার যুবভারতী স্টেডিয়ামে ভিভিআইপিদের ম্যান মার্কিংয়ে আটকে গেলেন সেই লিওনেল মেসিও। কলকাতার জন্য চরম লজ্জার ইতিহাস তৈরি হলো। সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার বদলে মেসি, সুয়ারেজ, ডিপলদের গায়ের সঙ্গে জোকের মতো সেঁটে রইলেন নেতা, মন্ত্রী, ভিভিআইপি এবং তাদের অনুগামীরা। যে ভিড়টা ছিল কয়েকশো মানুষের, তাদের বেলাগাম আচরণে মাঠের মধ্যেই তৈরি হলো চরম বিশৃঙ্খলা। মেসির প্রায় গায়ের ওপরে উঠে চলল ছবি তোলার নির্লজ্জ মরিয়া চেষ্টা। লিওনেল মেসির নিরাপত্তারক্ষীরা বাধ্য হয়ে কয়েকজন ভিভিআইপিকে ঠেলে সরিয়ে দেন। যে পুলিশ কর্মীদের ভিড় সরানোর কথা, তাদের কয়েকজনকে মেসি, সুয়ারেজদের সঙ্গে সেলফি তোলার মরিয়া চেষ্টা করতে দেখা যায়। আর এই লাগাম ছাড়া হুড়োহুড়ি বিশৃঙ্খলা দেখেই মেসিদের আর যুবভারতীতে রাখতে ভরসা পাননি তাদের নিরাপত্তারক্ষীরা। দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদের মতো যুবভারতীতেও খেলোয়াড়দের সঙ্গে দেখা করার কথা ছিল মেসির, কিন্তু তা না করেই বেরিয়ে যেতে বাধ্য হন মেসিরা, যা দেখে হতবাক হয়ে যান মাঠে উপস্থিত প্রাক্তন ফুটবলার রহিম নবী।
খেলা স্টার্ট হলো, খেলছিলাম, দেখো খেলছিলাম জাস্ট এইটুকুই, কখন মেসি আসবে সেটাই আমাদের সবার টান ছিল। সময় আস্তে আস্তে মেসি চলে এলো, মাঠে ঢুকলো, তারপর আস্তে আস্তে মেসি আমাদের কাছে এলো। এবার যখন মেসি আমাদের কাছে এলো, যখন প্রথম আমাদের মানে মোহনবাগান টিমের সঙ্গে হ্যান্ডশেক করছিল, এত ক্লোজ সবাই ওকে ছাড়ছে না, লাস্টে বিরক্ত হয়ে আমার মনে হয় চলে গেছে। কিন্তু কাদের জন্য এই বিশৃঙ্খলা, কাদের জন্য কলকাতার মাঠে নিরাপত্তাহীন বোধ করলেন মেসিরা, তাদের কি শাস্তি হবে? See what happened on that day is something which should never have happened. It hurts the sentiments of the football lovers everywhere. Management failure has been there, systemic failure has been there. Directed government to order a judicial inquiry, refund the ticket charges to those who took tickets. 2008 সালে কলকাতায় এসে দিয়েগো মারাদোনা বলেছিলেন এখানকার ভিড় দেখে তার নাপোলির কথা মনে পড়েছিল। কিন্তু মেসি কলকাতাকে কিভাবে মনে রাখবেন? পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, একটা কথা সরাসরি বলা যাক, যারা ভাবছেন কেন মেসিকে দেখতে এসে শুধু মেসো আর মাসিদের দেখতে হয়েছে, তারা আসলে একটা নিখুঁত মডেল বুঝতেই পারেননি। এই খেলা কিন্তু অতি পুরনো খেলা এবং এদেশের বহু রাজ্যে এই খেলা এর আগে হয়েছে, এখনও হচ্ছে। শয়ে শয়ে কোটি টাকার বিনিময়ে কোনো আন্তর্জাতিক তারকা আসবেন, মাঠে নেবে, হাত নাড়বেন এবং সেই মাঠে রাজনীতির কুশীলবরা বুক ফুলিয়ে থাকবেন। রিফ্লেক্টেড গ্লোরিতে তারা উদ্ভাসিত হবেন। আর ভোটের সময় প্রচারের হোর্ডিংয়ে, ব্যানারে বারবার এই ইভেন্টটার উল্লেখ থাকবে। প্রায় অনুচ্চারিত স্লোগানের মতো থাকবে যে মেসিকে কলকাতায় আনলো কে, দাদা দিদি ছাড়া আবার কে। আর পুরো খেলাটার মধ্যে ফাঁকতালে নিশ্চিন্তে পয়সা কামিয়ে নেবেন কোনো একজন স্পোর্টস প্রমোটার। আচ্ছা ভাবুন তো, কলকাতার লেক টাউন অঞ্চলের মানুষের সত্যিই কি একেবারে হুবহু ঋত্বিক রোশনের মতো দেখতে একটা 70 ফিটের মেসির মূর্তির কোনো প্রয়োজন ছিল? আর যারা সাধ্যের বাইরে গিয়ে হাজার হাজার টাকার টিকিট কেটে কাক ভোর থেকে লাইন দিয়ে স্টেডিয়ামে ঢুকলেন, তারা নাই বা দেখলেন মেসিকে। নেতা, মন্ত্রী আর প্রভাবশালীরা তো পোজ দিয়ে ছবি তুলেছেন, ব্যাস ব্যাস ব্যাস, তাতেই হবে। মেসির কাছাকাছি যাওয়ার একমাত্র অধিকার তো এ রাজ্যে প্রভাবশালী মাসি আর মেসোদের। আমার পরের বক্তা জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় মানবেন কিনা জানি না, এই মডেলটা মেনেই পুরোটা হয়েছে। তোমার একটা ট্যাগলাইন ধার করে আমি শুরু করব। তুমি বলো যে সবাই বলে কি হয়েছে, আমরা বলি কেন হয়েছে। এবার আমি সেখান থেকে শুরু করি যে প্রথম আমার যেটা খুব আশ্চর্য লেগেছে যে আমরা সবাই জানি মেসির সারা শরীরটা ইনশিওর করা থাকে এবং আমি শুনেছি মেসির ইন্স্যুরেন্স এত টাকার যা তা পশ্চিমবঙ্গের 5 বছরের বাজেট বরাদ্দের চেয়ে বেশি। সেদিন বোতল ছোঁড়া হয়েছে, ভেবে দেখো। যদিও খারাপ, আমি ফিগারটা দেবো, সেটা হচ্ছে মেসি শুধু বাঁ পায়ে তার বিমার মূল্য প্রায় $900 মিলিয়ন, মানে ভারতীয় মুদ্রায় যদি কনভার্ট করি 7,489 কোটি টাকা। ভেবে দেখো, মেসিকে আঁচড় দেওয়া হচ্ছে, কনুইয়ের গুঁতো দেওয়া হচ্ছে, তারপরে বোতল ছোঁড়া শুরু হলো। এবং খারাপ কিছু যদি হতো তাহলে ভারতবর্ষকে তো তাহলে বিক্রি হয়ে যেতে হতো ওই ইন্স্যুরেন্সের টাকা দেওয়ার জন্য। দ্বিতীয়, মেসি যখন যেখানেই যান সারা পৃথিবী সেদিকে নজর রাখে। কলকাতা কিন্তু তাদের ফুটবলের মানচিত্রে মুখ উজ্জ্বল করতে পারতো, তা না হয়ে সারা পৃথিবী জানলো যে কলকাতা মেসিকে নিয়ে গিয়ে অপমান অপদস্থ করে ছেড়েছে। উদ্যোক্তারা তো এড়াতে পারছেন না, সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু জল ছুঁড়লো কি করে? পুলিশ বলছিল আগের দিন জল তারা ঢুকতে দেবে না, কিন্তু জল ঢুকলো। আমরা যতটা জানি যে এখানে শুধু মেসিই ছিলেন না, এখানে মুখ্যমন্ত্রীও ছিলেন, যিনি এই স্টেটের হাইয়েস্ট অথরিটি। আর মুখ্যমন্ত্রী যেখানে যান সেই জায়গার অন্তত 4 ঘন্টা আগে থেকে পুলিশ জায়গাটা দখল নিয়ে নেয়। তাহলে যখন দেখলো বোতল আছে তখন সে বোতল আটকালো না কেন? অবাঞ্ছিত লোকেরা ঢুকলো কি করে? আমরা বারবার মাইকে এই সঞ্জয় রায়কে বলতে শুনেছি যে সরে যান, সাধারণ লোক দেখতে পাচ্ছে না। আমি সঞ্জয় রায় কথাটা বলছি কারণ নারায়ণ বলছি এই কারণে 1 বছর আগে সঞ্জয় রায়কে ধরা হয়েছিল, এও তো আর একটা সঞ্জয় রায় যে এলো, তাই সঞ্জয় রায় নামটা বলছি বারবার। তো সাধারণ পুলিশ আটকায়নি ভয়ে, কারণ
এই লোকগুলো, এই প্রভাবশালী লোকগুলো বা তাদের পরিবারের লোকগুলো তো পুলিশকে ট্রান্সফার করে ছেড়ে দেবে। আর সেদিন জলের বোতল ছাড়া খারাপ কিছুও থাকতে পারতো, এটা পেট্রোল বোমাও হতে পারতো। এরপরে আমি বলবো যে তদন্ত কমিটি বলে যেটা তৈরি করা হলো, এটা কী জন্য তৈরি করা হয়েছে, কোনো গেজেট নোটিফিকেশন আছে কিনা, সেখানে স্টেক হোল্ডারদের সবাইকে ডাকা হবে কিনা। এখানে স্টেক হোল্ডার কিন্তু শুধু রাজ্য সরকার নয়, মেসিও হতে পারেন বা মেসির এজেন্টরাও হতে পারেন, তাদেরও ডাকা হবে কিনা, কি হয়েছিল সেদিন। যে দর্শকরা আসল প্রতারিত, যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে পায়নি, উল্টে পুলিশের মার খেয়েছে, তাদেরও তো ডাকতে হবে। কি করে তদন্ত কমিটিটা তৈরি হলো, গেজেট নোটিফিকেশন কোথায়, এদের অফিস কোথায়, ইমেল আইডি কোথায়, সাধারণ মানুষ এখানে যোগাযোগ করতে পারবে কিনা, তদন্ত কমিটি গঠনের মূল কারণ কি, সাধারণ মানুষকে সেটা কোনো কনসপিকুয়াস প্লেসে পাবলিশ করা হলো কিনা, সাধারণ মানুষ জানতে পারলো কিনা। তদন্ত কমিটিটা কি শুধু আইওয়াস, নাকি তদন্ত কমিটির আসল কোনো উদ্দেশ্য আছে? আয়োজকরা বারবার বলছিলেন সরে যান, তা সত্ত্বেও সরানো হয়নি, কারণ পুলিশ চাইছিল না সরাতে, পুলিশের সাহস ছিল না সরাবার। তুমি অনেকগুলো কথা বললে যে অনেক আইপিএস অফিসার ছিলেন, কিন্তু এ যাবতীয় যা হয়েছে আমি মনে করি পুলিশের ক্যালাসনেসের জন্য হয়েছে। মনে রেখো, সল্টলেকে যারা ডিউটি করেছেন পুলিশ অফিসার বা দাদারা রয়েছেন, দাদারা তো খেলেছেন, বোতল ছোঁড়াটা কিন্তু সব জায়গা থেকে একসঙ্গে শুরু হয়নি, একটা কোনো নির্দিষ্ট ব্লক থেকে শুরু হলো। পুলিশ তখনই সেটা আটকাতে পারতো, কিন্তু পুলিশ আটকায়নি। কারণ আমার ধারণা এই পুলিশরা বেশিরভাগই সিভিক ভলান্টিয়ারদের পুলিশের পোশাক পরানো হয়েছে, তাদের ট্রেনিং নেই, মাঠ কি করে কন্ট্রোল করতে হয় সেই ট্রেনিংটাই তাদের ছিল না। কি করে প্রভাবশালীরা, নেতা নেত্রী, অভিনেত্রীরা এলেন, সেদিন তো প্রশান্ত দ্বারা থাকতে পারতেন, বাইচুং, সুব্রত ভট্টাচার্য, তুষার রক্ষিত, সুনীল ছেত্রীরা থাকতে পারতেন। স্টেডিয়ামের গেট ভাঙা হয়েছে দীর্ঘক্ষণ ধরে, পুলিশ আটকায়নি। দীর্ঘক্ষণ ধরে, তার কারণটা ওটাই, পুলিশের ট্রেনিং নেই, পুলিশের মধ্যে কোনো কমিউনিকেশন নেই, মাঠ কন্ট্রোল করার কোনো অভিজ্ঞতা নেই। তারা ভেবেছিল খুব তালে গলে উতরে যাব, কিন্তু সাধারণ মানুষ যারা প্রকৃত প্রতারিত, আজকে কয়েকটা ছেলেকে অ্যারেস্ট করা হলো, ওদের কেন অ্যারেস্ট করা হবে? ওরা তো প্রতারিত, ওরা তো খেলা দেখতে এসেছিল, ওরা সরল সাদা মনে হাজার হাজার টাকা দিয়ে টাকার টিকিট কেটে খেলা দেখতে এসেছে। আমি দেখেছি রক্তাক্ত হয়েছে একটা ছেলে, কে তাদের রক্তের দাম দেবে? এই কমিটি এটা কি শুধু আইওয়াস, নাকি সেই ছেলেগুলোর টাকা ফেরত শুধু না, মর্যাদা ফেরত দেবে? যে ছেলেটা মার খেয়েছে তার রক্ত ফেরত দেবে? কি জন্য এই কমিটি তৈরি করেছে? সব মিলে ভারতবর্ষ বেঁচে গেছে। যদি মেসির কিছু হতো, যে ইন্স্যুরেন্সের টাকা ফেরত দিতে হতো, তাতে ভারতবর্ষকে বিক্রি হতে হতো। পশ্চিমবাংলার দুর্ভাগ্য, সারা বিশ্বের ফুটবল মানচিত্রে পশ্চিমবাংলার নাম অত্যন্ত তলায় রইল, এটা মনে রাখতে হবে। আমি বিক্রি শব্দটা নেব, সেটা হচ্ছে সাধারণ মানুষ ওই গ্যালারি থেকে তারা বলতে শুরু করেছিলেন যে জানেন কত টাকায় জল বিক্রি হচ্ছিল? 20 টাকার একটা বটল বিক্রি হচ্ছিল 200 টাকায়। আমরা প্রথমে বিস্মিত হয়েছিলাম, কি করে তা সম্ভব? তার কারণ প্রত্যেকে জানি 2018 সালের পর থেকে অত্যন্ত ন্যায্য কারণে এই পাউচ এবং ট্যাপ ওয়াটারের বাইরে কোনো কিছু যুবভারতী ক্রীড়াঙ্গনে বিক্রি হতে পারে না। কিন্তু তারপরেই দেখলাম বিস্ময়কর, একটা দুটো বোতল নয়, প্রায় 60,000 বোতল সেদিন ছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে। কাদের মদতে, কাদের চোখের সামনে দিয়ে? কোনো শৈথিল্য এটা বিশ্বাস করা কঠিন। তার কারণ 60,000 বোতল কেউ ব্যাগের মধ্যে লুকিয়ে বা পোশাকের মধ্যে লুকিয়ে নিয়ে যেতে পারে না। একেবারে অর্গানাইজডভাবে সেই বোতল ঢুকেছে এবং পরের দিন প্রকাশ্যে তা বিক্রি হয়েছে। পেছনে কারা, এ প্রশ্ন উঠবে না? জলের বোতল কাণ্ড এবার আমার পরের প্রতিবেদনে এক্সপোজ করব আপনাদের সামনে। মেসির অনুষ্ঠানে মহা বিশৃঙ্খলা, আয়োজক থেকে পুলিশ প্রশাসন, চারদিকে অগোছালো ঢিলেঢালা মনোভাব, ছত্রে ছত্রে অপেশাদারিত্বের ছাপ, চড়া দামে টিকিট, কার্যত গলা কাটার ঢঙে 200 টাকা করে জলের বোতল বিক্রি। পরে সেই জলের বোতলই মিসাইলের মতো ফিরে এলো মাঠে। কিন্তু পুলিশের চোখের সামনে স্টেডিয়ামের মধ্যে বেআইনিভাবে জলের বোতল বিক্রি হলো কি করে? 2017 সালে অনূর্ধ্ব 17 বিশ্বকাপের সময় নিয়ম হয়েছিল যুবভারতীতে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না। যে স্টেডিয়ামের মধ্যে কোনোভাবে ক্যানস, গ্লাস, প্লাস্টিক বোতল আনা যাবে না কিংবা বিক্রি করা যাবে না, এই যে নিয়মাবলীর বোর্ডে যে স্পষ্ট লেখা, সেটা এখানে নিয়মাবলী হয়েই থেকে গেল। বাস্তবে যেটা দেখা গেল যে জলের বোতল দেদার বিক্রি হলো স্টেডিয়ামে এবং বিক্রি হলো তা চড়া দামে। মেসির অনুষ্ঠানের আগের দিন শুক্রবারও পুলিশ স্পষ্ট করে দিয়েছিল যে স্টেডিয়ামে জল নিয়ে ঢোকা যাবে না। স্টেডিয়ামের ভেতরে পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা থাকবে।
জল কেউ প্লিজ আনবেন না। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ উল্টো ছবি। মেসির অনুষ্ঠানের দিন পুলিশের সামনে রীতিমতো গলায় আই কার্ড ঝুলিয়ে স্টেডিয়ামে জল, কোল্ড ড্রিঙ্কস, চিপস বিক্রি করলেন ভেন্ডাররা। ठीक है 100 एक पीस इसका एक का है 100 ये 200 एक ग्लास का दाम कितना 200 मेसी आ रहे हैं बोलते। পুলিশ সূত্রে দাবি, আয়োজকদের সঙ্গে বৈঠকে ঠিক হয়েছিল স্টেডিয়ামে রাজ্য সরকারের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের যে ট্যাপ আছে সেই পানীয় জলই ব্যবহার করবেন দর্শকরা। দর্শকদের জন্য জলের ব্যবস্থা বলতে পিএইচির যে ট্যাপ ছিল এবং পাশাপাশি যে র্যাম্পগুলি রয়েছে, এই র্যাম্পের মধ্যে 20 লিটারের যে জার, সেই জারে জল রাখার কথা ছিল এবং পাশে থাকার কথা ছিল কাগজের গ্লাস, যেখান থেকে জল নিয়ে খাওয়ার কথা ছিল দর্শকদের। কিন্তু ছবি বলল অন্য কথা। কিন্তু তারপরও স্টেডিয়ামে 20 টাকার জলের বোতল 200 টাকায় দেদার বিক্রি হয়েছে এবং লুকোচুরি করে নয়, যা হয়েছে সব পুলিশের সামনে। 200 টাকার জল খাও 35 টাকা জল, 1 লিটার জল 100 টাকা 100 টাকা করেছে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস অর্গানাইজাররাও সেখান থেকে টাকা পেত তো অবশ্যই। কত করেছিল মানে ভাগটা? সেটা আমরা ওইটা কমিশন ঠিক করে দিলাম। কড়া সমালোচনার মুখে হাস্যকর সাফাই দিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, অনুষ্ঠানের আগেই রাতে পুলিশকে অন্ধকারে রেখে স্টেডিয়ামে জল ও খাবার ঢোকানো হয়েছিল। অনুষ্ঠানের দিন সকাল 7:20 নাগাদ যুব ভারতীতে ঢোকে বিধাননগর কমিশনারেটের পুলিশ। টিকিট স্ক্যান করে দর্শকদের ঢোকানোর দায়িত্বে যে সংস্থা ছিল তারা পৌঁছয় সকাল 8টা নাগাদ। তার আগেই গলায় আই কার্ড ঝুলিয়ে স্টেডিয়ামে ঢুকে পড়েন ভেন্ডাররা। আর এখানেই নানা মহলে প্রশ্ন উঠছে, এরকম একটা হাই প্রোফাইল অনুষ্ঠানে পুলিশের চোখ এড়িয়ে কি আদৌ কোনো কিছু স্টেডিয়ামে ঢোকা সম্ভব? যদি এমনটা হয়ে থাকে তাহলে জলের পরিবর্তে যদি বিস্ফোরক স্টেডিয়ামে ঢোকানো হতো তাহলে পুলিশ কি করত? পুলিশকে নিজেদের আড়াল করতেই এখন হাস্যকর সাফাই দিচ্ছে। এসওপিতে বলাই আছে জলের বোতল, মদের বোতল, অন্যান্য কোনো ড্রিঙ্কসের বোতল কোনো কিছু অ্যালাউড নয় ইনসাইড দি স্টেডিয়াম। এই এসওপিটাকে মানতে হবে। আমরা যেটা করি ইডেন গার্ডেন্সে, সেটা হচ্ছে আমরা দরজা থেকে ফিক্সিং করি, সে যেই হোক না কেন, মেবি দ্য ভিআইপি, মেবি এভরিবডি, তার ফিক্সিং করা হয়। ফিক্সিং করে যদি জলের বোতল থেকে আরও অন্যান্য কিছু পাওয়া যায় সেগুলোকে আমরা বলি হয় দিয়ে আসুন, নাহলে ফেলে দেবো এখানে। সূত্রের খবর, রীতিমতো টেন্ডার ডেকে স্টেডিয়ামের ভিতরে খাবার ও জল বিক্রির বরাত দেওয়া হয়েছিল। নিবেশ শেঠ নামে এক ব্যবসায়ীকে 30 লক্ষ টাকায় টেন্ডার দেওয়া হয়েছিল। তিনি উত্তর 24 পরগনার বাদুরিয়ার বাসিন্দা আসাদুল মণ্ডলকে ডিস্ট্রিবিউশন ও ভেন্ডার নিয়োগের দায়িত্ব দেন। নিবেশ শেঠের সংস্থাই দাম ঠিক করে দিয়েছিল বলে দাবি করেছেন ডিস্ট্রিবিউটর কোম্পানির কর্মী। প্রায় 60,000 বোতল জল, 63,000 বোতল কোল্ড ড্রিঙ্কস, 12,000 প্যাকেট চিপস ও 10,000 পপকর্নের প্যাকেট বিক্রির জন্য আনা হয়েছিল। ডিস্ট্রিবিউটর কোম্পানির কর্মীর দাবি, হকারদের আইডি কার্ড দিয়েছিল আয়োজক শতদ্রু দত্তের সংস্থা। আমাদের দাম ছিল পপকর্ন 200 টাকা, কোল্ড ড্রিঙ্ক 150 টাকা, পানির বোতল 100 টাকা, চিপস 100 টাকা। এর দাম ওই কোম্পানি থেকে ওই ছেটেরাই নিজেরা ঠিক করে নেয়। হ্যাঁ, যে মাঠটা কিনে নেয় আর কি, ওই ছেটেরাই কথা বলে তারপর গিয়ে দাম ফেলা হয়, মালের রেট ফেলা হয় যে আমি এই মালের এত রেট করব। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে তারা পৌঁছানোর আগেই হকাররা স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন। সেই সময় কোনো পদক্ষেপ করলে বিশৃঙ্খলা তৈরি হতে পারত। কিন্তু এই সাফাই দিয়ে কি নিজেদের ব্যর্থতা আদৌ আড়াল করতে পারবে পুলিশ? পার্থপ্রতিম ঘোষ, ময়ূর ঠাকুর চক্রবর্তী ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমার পরের বক্তা প্রশান্ত বন্দ্যোপাধ্যায় ভারতীয় ফুটবলের একজন আইকন। উনি এই অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছিলেন কিনা আমি জানি না, কিন্তু দিল্লি থেকে আজ তৃণমূলেরই সাংসদ আর এক কিংবদন্তি ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলছেন যে তিনি নিমন্ত্রিতই ছিলেন না। দেখুন, নেতা, মন্ত্রী, আমলা এবং তাদের আত্মীয়রা মেসির মাঠ দখল করে কার্যত তাকে উত্ত্যক্ত করে মারলেন। সাধারণ দর্শক চূড়ান্ত বঞ্চিত হলো। কিন্তু যে 8 বছর পর সন্তোষ ট্রফি যারা জিতলেন, সেই বিজয়ী ফুটবলাররা মেসির সঙ্গে দেখা করার সুযোগই পেলেন না, অথচ সম্ভাবনা, কথাবার্তা সমস্ত চলছিল। প্রশান্তদা, দেশে বিদেশে এত আন্তর্জাতিক ম্যাচ আপনি খেলেছেন, এই ধরনের আন্তর্জাতিক একাধিক তারকা সংবর্ধনা অনুষ্ঠানে আপনি নিশ্চয়ই ছিলেন। শনিবারের লজ্জার এই যুবভারতীতে আপনার বিচারে ঠিক কোথায় কোথায় ঘাটতি ছিল? দেখুন, প্রথমে বলি যে মেসির মতো একজন খেলোয়াড় যখন আমাদের কলকাতায় আসছে, এটা অনেক আগেই ভাবা উচিত ছিল,
যে প্রোগ্রামটা কীরমভাবে শুরু হবে, কীরমভাবে শেষ হবে। এই প্রোগ্রামিংটা করার মতো আমার মনে হয় যে কেউ কিছু এই নিয়ে চিন্তা করেনি। ভারতবর্ষের যারা কিংবদন্তি খেলোয়াড় এখনও যারা আছেন, বিখ্যাত খেলোয়াড়রা, তাদেরকে একবার মাঠে নিয়ে এসে পরিচয় করানোর মতো অবস্থা আমাদের এটা ছিল না। অর্থাৎ মেসিকে দেখবার জন্য অন্যান্য সব লোক গেছেন, এমনকি সিনেমা আর্টিস্টরা ছবি তুলেছেন। মেসি বেসিক্যালি ফুটবল খেলোয়াড়, এটা ভুললে চলবে না, সে ফিল্ম স্টার নয়। ফলে ফুটবল খেলোয়াড়ের সঙ্গে ফুটবল খেলোয়াড়ের আমার মনে হয় পরিচয় করানোটা সবার আগে উচিত ছিল, যারা ভারতবর্ষের একজন সব বিখ্যাত খেলোয়াড়রা আছেন। সেইখানে সেই চিন্তা ভাবনাটা এখানে ছিল না। এটা আমাদের খুব দুঃখ লেগেছে। এই দুঃখের তো আর সীমা নেই। দুই, যেটা আমি দেখেছি বিশ্বকাপ যখন হয় তখন দেখবেন যে যারা সিকিউরিটির লোক তারা গ্যালারির দিকে তাকিয়ে থাকে, পিছনে খেলা চলছে, মাঠে কিন্তু খেলা দেখে না। আমি এই ওয়ার্ল্ড কাপ দেখতে গিয়ে আমার খুব অবাক লেগেছিল যে একটা সিকিউরিটির লোক কিন্তু খেলা দেখছে না, শুধু গ্যালারির দিকে দেখছে ওইখানে কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। এই জায়গাটা কিন্তু কালকে ছিল না সেই দিনকার। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে আমি এই মার্চ মাসে ব্রাজিলের 2002-এ যারা ওয়ার্ল্ড কাপ খেলেছিল তারা এসেছিল চেন্নাইতে ফুল টিম নিয়ে, এবং আমি ওই ভারতীয় দলে যারা খেলেছিলেন তার কোচ ছিলাম। এত সুন্দর অর্গানাইজ ওয়েতে করা হয়েছে, মানে ভাবনার বাইরে। ওই রকম রিভাল্ডো, রোনাল্ডিনো, কত ভালো ভালো সব প্লেয়ার ওখানে এসেছিল, হ্যাঁ, লুসিও, কেউ বাদ ছিল না। কিন্তু এত অর্গানাইজ ওয়েতে হয়েছে, তাদের প্রাক্তন খেলোয়াড়রাও যেমন সুযোগ সুবিধা পেয়েছে, এবং ওখানে খেলোয়াড় ছাড়া কিছু ছিল না। আমাদের এখানে যেটা আমার মনে হয়েছিল যে এত লোক ঢুকলো, লাখ লাখ টাকার টিকিট কেটেছে, তারা সেলফি তুলবে বলে এই জায়গাটা আমার মনে হয় প্রথমেই আটকানো উচিত ছিল। যে এইখানে ফুটবল খেলোয়াড়কে দেখতে গিয়ে লাখ টাকার টিকিট আসবে কেন? কেন লাখ টাকার টিকিট আসবে? ফুটবল খেলার যারা দেখতে যায় মাঠে, তাদের লাখ টাকা দিয়ে টিকিট কাটার মতো ক্ষমতা নেই। সেই লোকগুলো এলো থেকে হঠাৎ। আর মেসির ভক্ত সবাই, সারা পৃথিবী জুড়ে মেসির ভক্ত। কিন্তু মেসির ভক্ত মানে এই নয় আমার কাছে 1 লাখ টাকা আছে বলে আমি টিকিট নিয়ে ঢুকবো, আর যেই ছেলেটা মেসির ভক্ত, যে ফুটবল মাঠের লোক, সে ঢুকতে পারবে না। এটা আমার কাছে ঠিক ভালো লাগেনি। 3 নম্বর হচ্ছে, দেখছিলাম যে মেসিকে ঘিরে, মেসি একটা খুব লম্বা চওড়া না, ছোট সাইজের মানুষ, তাকে দেখবার জন্য এমনভাবে ঘিরে রেখেছেন, কেউ দেখতে পাচ্ছে না কাউকে, সবাই ছবি তোলবার জন্য ব্যস্ত। এমনকি সুয়ারেজের গায়ে ধাক্কা মেরেছেন, কেউ চিমটি কেটেছেন। এটা উচিত নয়, কারণ এরা একজন বিখ্যাত খেলোয়াড়, তারা বিদেশ থেকে এসছে, আর সারা পৃথিবীতে জানে, যাই বলুন না কেন। হয়তো আমরা বিশ্বের দরবারে সেরম জায়গায় নেই, কিন্তু ভারতবর্ষের এই কলকাতায় যে ফুটবলের একটা যে বড় মক্কা, সেটা কিন্তু সবাই জানে। ফলে এই জায়গায় আমাদের একটুখানি খারাপ লেগেছে। 3 নম্বর, দেখুন, এর আগে যখন আর্জেন্টিনা আর ভেনেজুয়েলা ম্যাচ হয়েছিল, তো আমি গেছিলাম, আমাদের 4-5 জনকে দিয়েছিল ঢুকে যে প্র্যাকটিস দেখার জন্য। আমি ওই প্র্যাকটিস দেখতে গিয়ে দেখেছিলাম যে মাঠে একটা পুলিশকে অ্যালাউ করেনি, একটা পুলিশকে অ্যালাউ করেনি, এবং হঠাৎ দেখছি প্র্যাকটিসটা করছে না, বন্ধ করে রেখেছে, অথচ মাঠে কেউ নেই। আমি জিজ্ঞাসাবাদ করতে তখন হঠাৎ দেখলাম 40 জন লোক ওদের এসছে, তারা গ্যালারিতে উঠে পড়লো। ভিআইপি গ্যালারির মধ্যে 2 জন ক্যামেরা লাগিয়ে নিয়েছিল, সেইটাকে বার করবার জন্য ওরা ঠিক ধরেছে এবং তাকে বার করে দিল। তারপর প্র্যাকটিস শুরু হলো। কত প্রফেশনাল দেখুন। সেখানে আমাদের এই জায়গাটা প্র্যাকটিস করলো বিনা লোকে, তারা প্র্যাকটিস করলো, আমরা দেখলাম। ফলে এই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমাদের আরেকটু সজাগ হওয়া উচিত ছিল। আরেকটু সজাগ যদি হতাম, অর্গানাইজ ওয়েতে যদি আমরা এটা করতে পারতাম, আমার মনে হয় তাতে কিন্তু খারাপ হতো না, ভালোই হতো। এটা একটা এমন জায়গায় চলে গেছে, এখন দোষ কার, গুণ কার, সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে মাঠে বোতল পড়েছে,
আমরা এই কয়েক বছর আগে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ করার সময় এত ভালো সুন্দর একটা স্টেডিয়াম বানাইছি, সেই স্টেডিয়ামটার কত ক্ষতি হয়ে গেল। 2017 সালে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হয়েছে, এটা আমাদের কাছে একটা গর্বের। সেই স্টেডিয়ামটাকে নষ্ট করে দিল বিভিন্নভাবে, এইটা মেনে নেওয়া যায় না। আমাদের অনেক কষ্ট করে স্টেডিয়াম করতে হচ্ছে, আগামী দিনে হয়তো আরও ভালো ভালো খেলা আসতে পারে, বিশ্বের ভালো ভালো খেলোয়াড়, কিন্তু এই যদি আমাদের চলতে থাকে তাহলে আমরাও কিন্তু সুযোগ পাবো না, আমরাও কিন্তু বঞ্চিত হবে, এই ফুটবলের মানুষরা কিন্তু বঞ্চিত হবে খেলা দেখতে। একদম। অনেক অনেক ধন্যবাদ প্রশান্তদা। আমি 3টে পার্টে আসবো। এক হচ্ছে যে প্রশান্তদা 1 লক্ষ বললেন, আমি বলছি এই সেলফি বা এক্সক্লুসিভ ছবি তোলার স্লটে কিন্তু 1 লক্ষ দিয়ে কিচ্ছু হতো না। এটা স্টেডিয়ামের বিষয় নয়, মিট অ্যান্ড গ্রিটে, কিন্তু এটা আমি যা দেখলাম 10 লক্ষ 9.99 lakhs, তার ওপর জিএসটি। সুতরাং 1 লক্ষ থাকলে আপনি যে বিশেষ কিছু করে উঠতে পারবেন তা নয়, যদি না আপনি শাসক বা শাসক ঘনিষ্ঠ হন, ভিভিআইপি হন। 1 নম্বর। 2 হচ্ছে প্রশান্তদা বললেন ছবি তোলার জন্য, আমি বলছি আসলে ছবি তোলার জন্য খারাপ হলো কিন্তু কলকাতা তথা পশ্চিমবঙ্গের ছবিটা, কিন্তু দায়ী কে? প্রশান্তদা একটা শব্দবন্ধ দিয়ে শুরু করলেন, খুব ইন্টারেস্টিং, আগেই ভাবা উচিত ছিল। আমি বলছি এটা বাইরের কেউ যদি ভাবতেন যে আমার মনে হয়েছিল, তাহলে একরকম হয়, কিন্তু পশ্চিমবঙ্গে এই রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী, অন্য কোনো দফতর নয়, একেবারে ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি যখন বলে যে আমার আগে থেকে আভাস ছিল যে এরম পরিস্থিতি হলেও হতে পারে, আমাদের খটকা লাগে, বিস্ময় লাগে। সেই খটকায় আসবো, শাসক দলের প্রতিনিধির কাছে তো অবশ্যই আসবো, কিন্তু তার আগে মনোজ তিওয়ারি রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী কি বলেছেন দেখাবো। আমার আগে থেকে আভাস ছিল কি এরকম একটা পরিস্থিতি হলেও হতে পারে, কেন যিনি এনেছেন তার একটু ইতিহাস যদি খুঁজে বার করা যায়, এর আগেও মার্টিনেজকে এনেছিল, মারাদোনাকে এনেছিল, আর কাফুকেও এনেছিল। তো তখন 1-2টো ইভেন্ট করার পর আমি বুঝতে পেরেছিলাম কি কিভাবে এই ইভেন্টগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমি যাইনি, আমার গাট ফিলিং বললো কি যাওয়া উচিত হবে না। দেখুন, অনেকে একেবারে আকাশ থেকে পড়ছেন যে আয়োজক এরাম করবেন, আমরা কি করে জানবো। কেউ কেউ আয়োজককে একেবারে দেবতুল্য দেবদূত হিসেবে প্রজেক্ট করছেন, যে উনি কিচ্ছু জানতেন না, সরকার সব দোষ করেছে এবং পুরোটা এই আয়োজকের ঘাড়ে চাপানো হয়েছে, এরকম অনেকটা বলছেন। আরেক শিবির আরও সরেশ, তারা বলছেন যে পুরোটা আয়োজকের সরকারের কোনো দায় থাকতে পারে না। আমি এইখানে আপনাদের 2টো ঘটনা বলবো। এই আয়োজক আজ নয়, বেশ কয়েক দশক ধরে এই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফুটবলারদের এই রাজ্যে নিয়ে আসছেন। সেটা বিন্দুমাত্র নিন্দাযোগ্য তো নয়, প্রশংসনীয়। কত সাধারণ মানুষ নিজেদের আইকনকে তারা চর্মচক্ষে দেখতে পাচ্ছেন, কিন্তু তার পেছনে এবং সুষ্ঠুভাবে শৃঙ্খলার সঙ্গে আনতে না পারলে কতটা শুধু কোনো ব্যক্তি বা তার সংস্থা নয়, একটা রাজ্য এবং একটা গোটা দেশের ভাবমূর্তি খারাপ হয়, সেটাও একবার ভেবে দেখবেন। আমি 2টো ঘটনা আপনাদের সামনে রাখবো। একটা এই প্রতিবেদনে খানিকক্ষণ আগে দেখালাম, 2023 সালের 3রা জুলাই মার্টিনেজ কলকাতায় যখন এলেন, তখন 4ঠা জুলাই মিলন মেলা প্রাঙ্গণে অনুষ্ঠান ছিল। এই তারকা ফুটবলারকে তার গাড়ি ঘিরে এমন বিশৃঙ্খলা তৈরি হয় যে গাড়ির কাঁচ অবধি ভেঙে যায়। গোটা দেশের একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেই ছবি ছাপা হয়েছিল এবং সেই বিষয়ে প্রতিবেদন ছাপা হয়, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের মুখ পুড়িয়ে। আরেকটা ঘটনায় আসি, 2012 ডিসেম্বরে ইনি নিয়ে এসেছিলেন বেবেতো, দুঙ্গা, রেনে, হিগুইতা, এক ঝাঁক আমার প্রিয় দল ব্রাজিল, যার ফলে ব্রাজিলিয়ান ফুটবলার প্রচণ্ড উৎসাহ ছিল, তারা কলকাতায় আসছেন। কিন্তু শেষ পর্যন্ত কি হলো, যুবভারতীতে প্রদর্শনী ম্যাচ, এবং সেই ম্যাচে নাকি এতটাই গোলমাল বাঁধে, শোনা যায় যে ফুটবলাররা ফার্স্ট হাফের পর আর মাঠেই নামতে চাননি। আমি বলছি, আমি ফুটবলারদের সঙ্গে সরাসরি কথা বলিনি, যার ফলে এখানে শোনা কথাতেই আমাদের বিশ্বাস রাখতে হবে। তারা ড্রেসিং রুমে বসেছিলেন এবং সেই সময় মদন মিত্র তিনি সিনে আবির্ভূত হন। আজকে আমরা সরাসরি মদন মিত্রকে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছিল, এই আয়োজকের ট্র্যাক রেকর্ড কি। একেবারে এইবার দেখাবো সেই এক্সক্লুসিভ অংশ, মদন মিত্র সেই ঘটনায়, অর্থাৎ 2012 সালের ডিসেম্বরে এই বেবেতো, দুঙ্গা, রেনে, হিগুইতাদের আনার ক্ষেত্রে ঠিক কী হয়েছিল, আমার জবানিতে নয়, মদন মিত্র কি দাবি করেছেন শুনে নিন। অরূপ বা এই যে সুজিত, এদের কি প্রবলেম একটাই, যে ওরা এই লোকটাকে ভালো করে স্টাডি করলো না।
না 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 না, এই যে দালালটা ফোরেটা নামও গানতে মুখে ঘেন্না লাগে আমার। এদের নিয়ে এসেছিল, ওই দুঙ্গাদের নিয়ে এসে পুরোটা আমার ওপর ফেলে দিয়েছিল। আমায় বলেছিল কিচ্ছু লাগবে না, খালি স্টেডিয়াম লাগবে। তারপর এখানে এসে বলল টাকা থেকে, থাকা থেকে, খাওয়া থেকে, হোটেল থেকে সব মদন মিত্র দেবে। কি দিন গেছে আমার, আমি জানি। আমার কাছে ফোন এসেছিল রাইটার্স থেকে, প্লেয়াররা নামতে চাইছে না কেন। কে কে ছিল? বেবেতো, ফেলেনি, দুঙ্গা, হিগিয়েতা, সিনিয়র রোনাল্ডো, কে ছিল না। এদেরকে বলে এসেছিল সব টাকা আমি এত প্যাকেজ দেবো, আর এখানে আমায় বলেছিল কিচ্ছু লাগবে না। আমি দাবি করছি একে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে নাকা চেকিং করা হোক। দেখিনে বিচিত্র, বেবেতো, দুঙ্গা, রেনে হিগুইতা কিংবা মার্টিনেজের মতো মানুষকে যখন আন্তর্জাতিক তারকাকে আপনি পশ্চিমবঙ্গে নিয়ে আসেন এবং একেবারে বাণিজ্যিক কায়দায় তার টিকিট বিক্রি করেন, তাই নিয়ে অনুষ্ঠান করেন, তাদের সম্পূর্ণ দায়িত্ব যাতে এই রাজ্যের এবং এই দেশের মুখ না পড়ে সেই দায়িত্ব তো নিতে হবে। আমি বলছি, সুতরাং কেউ যদি বলেন যে এইটা প্রথমবার, এর আগে এই আয়োজকের কোনো অনুষ্ঠান হোঁচট খায়নি এবং বড় রকম হোঁচট খায়নি বা তাই নিয়ে আন্তর্জাতিক মহলে হইচই শুরু হয়নি, তারা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। দেখুন, কিন্তু যুবভারতীর ঘটনা আরও অন্যরকম। এই যুবভারতীর ঘটনা একটা নজিরবিহীন দৃষ্টান্ত তৈরি হলো, যেটা গত 15 বছরের তৃণমূল সরকারের আমলে কখনো হয়নি। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হলো সমস্ত ক্রীড়াপ্রেমীর কাছে। অথচ লক্ষ্য করবেন, তারপর হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লিতে অনুষ্ঠান হলো। আজকেই দিল্লির অনুষ্ঠান ছিল অত্যন্ত সফলভাবে। সেখানেও কিন্তু রাজনীতিবিদরা ছিলেন, এমনকি তাদের স্ত্রীরা ছিলেন। সেখানেও ছবি উঠলো, সেলফি উঠলো, কিন্তু কোথাও মেসিদের কুনুয়ের গুঁতোও খেতে হলো না, কারণ নখের আঁচড়ে রক্তাক্ত হতে হলো না। তার কারণ ওই আনন্দবাজার পত্রিকার শিরোনামের ভাষায় সেখানে নির্লজ্জ নেতাতন্ত্র ছিল না। এই গুঁতোগুঁতি, ধাক্কাধাক্কি আর বিশৃঙ্খলা ছিল না। গোটা মাঠটা রাজনীতিবিদ আর তাদের সাকরেতরা বেদখল করে নেয়নি। পুলিশ তৃণমূলের, সরকার তৃণমূলের, মাঠ সরকারের। আমার পরের বক্তা অরূপের কাছে প্রশ্ন একটাই থাকবে, দায়িত্ব নিতে হবে তো। সুমন, দায়িত্ব নিতে হয় বলেই এই অনভিপ্রেত ঘটনার সাথে সাথে মুখ্যমন্ত্রী নিজে বার্তা দেন, I am deeply disturbed and shocked by the mismanagement witnessed today at Salt Lake Stadium. মুখ্যমন্ত্রী রাজধর্ম পালনের বার্তা দেন এবং এটা তো সত্যি কথা। দেখুন, আমরা কলকাতার ফুটবল প্রেমী মানুষ। তোমার মুখে শুনলাম তুমি ব্রাজিলের সমর্থক, আমিও ব্রাজিলের সমর্থক, প্রচুর মানুষ আর্জেন্টিনার সমর্থক। এখানে ঘটি বাঙালের লড়াই হয়, ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা মেসিকে ভালো করে দেখবার আগেই মেসিকে চলে যেতে হলো, এটা আমাদের সকলের কাছে খারাপ লাগার। কিন্তু এটা কেন্দ্র করে যে রাজনীতিটা হচ্ছে, একটা পার্টিকুলার পলিটিক্যাল টার্গেট করে, সেই জায়গাটায় যদি একটু আলোকপাত করি আমরা, আমার মনে হচ্ছে দেখুন, ক্রীড়ামন্ত্রীকে বারবার করে টার্গেট করা হচ্ছে। ক্রীড়ামন্ত্রী সেখানে আমন্ত্রিত হিসেবে গিয়েছিলেন, বাই ভার্চু অফ পোস্ট তিনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী, তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তার যাওয়া যদি অপরাধ হয়ে থাকে, আমি কোন পদাধিকার বলে শুভেন্দু অধিকারী, লিডার অফ অপোজিশন, তার খুব ব্লু আইড বয় ময়নার বিধায়ক অশোক দিন্দা তার পরিবার নিয়ে মাঠের ওই ভিভিআইপি এনক্লোজারের মধ্যে ঢুকলেন? আমি প্রশ্নের উত্তর পাইনি। যদি ক্রীড়ামন্ত্রীর যাওয়া অন্যায় হয়ে থাকে, তাহলে অশোক দিন্দা কোন এখতিয়ারে তার ফ্যামিলি নিয়ে ঢুকলেন? এক। দ্বিতীয় কথা, কলকাতার ইতিহাসে তুমি সাম্প্রতিক উদাহরণ দিলে 2012, আমার তো এই সিরিজ অফ ইনস্ট্যান্স মাথায় আসছে। কলকাতা আমি যে দুটো দিলাম সেটা আয়োজক এই শতদ্রু দত্তই ছিল বলে দিলাম। একদম এই শতদ্রুর বাইরে ট্র্যাক রেকর্ডে দেখুন, কলকাতার ক্রীড়াপ্রেমী আবেগপ্রবণ, কলকাতার মানুষ বাঙালি আবেগপ্রবণ। 1980 16ই আগস্ট আমরা তো ভুলিনি, ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি, রেফারির সিদ্ধান্ত পছন্দ হয়নি, 17 জন মানুষের মৃত্যু হয়েছে। 1996 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, ঘূর্ণি পিচে অরবিন্দ ডিসিলভা দুরন্ত 100 রান, তারপর জয়সূর্যর একের পর এক উইকেট, সামলাতে পারছে না, ইডেনে বোতল ছোড়া শুরু হলো, ডিসিলভা আহত হলেন। কোনটারই কারণ কি এইটার সময় আমি 17 মিনিটে প্লেয়ার ছিল। আমি আসছি আমাকে একটু শেষ করতে দিন। 1999 প্রথম বলে ইয়র্কারে শোয়েব আখতারের সচিন তেন্ডুলকার আউট, মাঠ খালি করে দিতে হলো। কিন্তু কোন ইনস্ট্যান্সে কি আমরা দেখেছি সেখানে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কোনো আচরণ করতে? আগের দিন আমরা কি দেখলাম? গেরুয়া ঝান্ডা নিয়ে স্টেডিয়াম ভাঙচুর করতে করতে জয় শ্রীরাম স্লোগান। খেলার মাঠে আপনি ব্রাজিলের ফ্যান, ব্রাজিলের পতাকা নিয়ে যেতে পারেন, আর্জেন্টিনার পতাকা নিয়ে যেতে পারেন, রিয়াল মাদ্রিদ আর্সেনালের পতাকা নিয়ে যেতে পারেন, গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম মানে
লিওনেল মেসি কি ওখানে গীতা পাঠ করতে এসেছিলেন নাকি যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওখানে স্টেডিয়াম ভাঙচুর করতে হবে? আমাদের বক্তব্য দেখুন, সমালোচনা নিশ্চয়ই জায়গা আছে, সমালোচনা করুন, কিন্তু যে কারণে সমালোচনা করছেন, গতকালকে সুমন তোমার এবিপি মাজা মহারাষ্ট্রের চ্যানেলে আমি দেখছিলাম একজন তরুণী শুভেশা চুইংগাম চিবোতে চিবোতে 6-7 বার সেলফি তুলছেন, শুধু তাই না তিনি ডিপলকে চেনেন না, ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন কারণ মেসির সাথে যাতে তার সিঙ্গেল সেলফি আছে। ভদ্রমহিলার নাম অমৃতা ফডনবিস, মহারাষ্ট্রের বিজেপির মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের স্ত্রী। তো সেখানে প্রোটোকল ভায়োলেট হয় না? আজকে যেহেতু এখানে ঘটনা ছবি পাশাপাশি চালাবো অরূপ, আকাশ আর পাতাল। কেন আমি বলছি, আমি মুখ্যমন্ত্রী স্ত্রীর বলে তাকে 1 ছটাকও ক্লিন চিট দেবো না। অত্যন্ত, তুমি যা বলছো সেই দৃশ্য আমি দেখিনি, কিন্তু যদি হয়ে থাকে মারাত্মক অন্যায়। কিন্তু সেখানে 30 জন লোক মেসি এবং তার সঙ্গীদের ঘিরে ধরেনি, সেখানে 1:1 সিকিউরিটি, পিছনে এতটা তারা নিরাপদে হাঁটছেন মেসি যে অন্তত 5 হাতের ব্যবধানে সিকিউরিটি, কোনো ধাক্কাধাক্কি নেই, কেউ সেলফি তুলে ঘিরে ধরছে না, 17 মিনিটে মেসিকে মাঠ ছেড়ে দৌড়তে হচ্ছে না। আকাশ পাতাল ছবি। মুখ্যমন্ত্রী মিসম্যানেজমেন্টের প্রশ্নটা তুলেছেন, যে এটা তো ঘটনা আমরা তো দেখেছি, যেরকম এক শ্রেণীর আনওয়ান্টেড মানুষ তারা ঘিরে ধরেছিলেন, তেমনি যেখানে টেলিভিশন রাইট একটা নির্দিষ্ট চ্যানেলের ছিল, স্পোর্টস চ্যানেলের, তার বাইরে অসংখ্য চ্যানেল তার ক্যামেরাম্যানরাও ঘিরে ধরেছিলেন, তাদের জন্য মানুষ অবস্ট্রাকশন হয়েছিল। সামগ্রিকভাবে মিসম্যানেজমেন্ট হয়েছে, মুখ্যমন্ত্রী নিজেই অ্যাকনলেজ করেছেন, পুলিশ আটকাবে বলেছেন। আমি তো সেটাই বলছি, মুখ্যমন্ত্রী তো নিজেই অ্যাকনলেজ করেছেন। তার জন্য যখন তদন্ত কমিটির সাথে সাথে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, সেটাকে কেন্দ্র করে যারা রাজনীতি করছেন তারা নিজেরা কি উদাহরণ দিয়েছেন মাথায় রাখা প্রয়োজন। আর কলকাতা, আমি আবারও বলছি, কলকাতা বাঙালি বরাবর একটু আবেগপ্রবণ, আবেগ সবসময় কন্ট্রোল হয় না। আমরা তো রবীন্দ্রনাথ যখন মারা গেলেন, তারপর আমরা দেখেছি রবীন্দ্রনাথের দেহের উপরেও মানুষ উন্মত্তের মতো রবীন্দ্রনাথের চুলদাড়ি পর্যন্ত ছিঁড়ে ফেলেছিলেন, কিন্তু সেটা দিয়ে কলকাতাকে জাজ করলে হবে না। কলকাতার নিজস্ব স্পিরিট দিয়েই কলকাতাকে জাজ করতে হবে, যেটা হয়েছে নিন্দনীয়, কিন্তু তার সাথে রাজনীতিকে গুলিয়ে দিয়ে যে পলিটিক্যাল ডিভিডেন্ড কথা সজল বলবে। কিন্তু আমি বলছি যে কটা, হ্যাঁ আমি যাবো নজরুলদা, যে কটা উদাহরণ অরূপ দিল ইতিহাসের উদাহরণ, প্রত্যেকটা একটা মরণ বাঁচন ম্যাচের সময়। আমি বলছি, আমি ওর সঙ্গে একমত যে কলকাতার মানুষ ভীষণ আবেগপ্রবণ। মুম্বাইয়ে মেসির এই অনুষ্ঠান ঘিরে আবেগ কিছু কম ছিল নাকি? কাতারে কাতারে মানুষ রাস্তার ধারে এক ঝলক দেখার জন্য দাঁড়িয়েছিলেন। আমি বলছি, যদি কেউ রাতে বোতল নিয়ে তার ভেতরে বেআইনিভাবে ব্যবসা করে, প্রথম কথা টেন্ডার হয়েছে কিনা আমার এখনও এই প্রশ্ন থাকবে, কেননা 60,000 বোতল লুকিয়ে কেউ ঢুকিয়েছে। বিধাননগর পুলিশ এই তত্ত্ব যত সূত্র অসূত্র থেকে দিক না কেন, এ তত্ত্ব নিয়ে প্রশ্ন আমরা তুলে যাব। 2 হচ্ছে 2200 পুলিশ আমার আপনার করের টাকায়, আমি অফিসারদের বাদ দিলাম, তারা ছিল স্টেডিয়ামের সুরক্ষায়, তারা ঘুমোচ্ছিল। মিডিয়া, এবিপির আনন্দের দর্শকরা জানে যে ছবি আমরা টানা বিজ্ঞাপনের বিরতি না নিয়ে আপনাদের দেখিয়েছি, সেটা হচ্ছে মেসির এই সংস্থার স্বীকৃত আউটপুট। সেখানে কোনো 4টে ক্যামেরা এবিপি আনন্দের গিয়ে তারা অবস্ট্রাকল করেনি। তাহলে এই ক্যামেরাম্যানরা কি ওই ভিভিআইপিরা যারা অমুকের পিসি তমুকের পেশো, যারা মেসিকে দেখতে গিয়ে মেশো আর মাসির শুদ্ধ চলে গেছিলেন, তারা ভাড়া করে নিয়ে গেছিলেন? কারা এই ক্যামেরাম্যান? আইডেন্টিফাইড হোক, করতে হবে তো, পুলিশের কাজ তো, তদন্তের কাজ তো। আমি নজরুলদার কাছে যাব আর সজলকেও বলবো পোডিয়ামে যেতে। হ্যাঁ, আমি 1 নম্বর প্রশ্ন, যে আমি মেনে নিলাম যে ক্রীড়ামন্ত্রীকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু ক্রীড়ামন্ত্রীকে কি কোমর ধরে সেলফি তোলা, ঘাড়ে পড়ে সেলফি তোলা, আর দেখলে তার আশেপাশে ঘুরে দর্শকরা যাতে না দেখতে পায় তার ব্যবস্থা করার জন্য আমন্ত্রণ করা হয়েছিল? একটা মন্ত্রী সামান্য সম্মানবোধ থাকবে না? আমাদের রাজ্যের মন্ত্রী তিনি, উনি আমারও মন্ত্রী, উনি যে ব্যবহার করেছেন তাতে আমরা লজ্জিত, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। 2 নম্বর প্রশ্ন উঠছে যে মিসম্যানেজমেন্ট কার জন্য? বেসরকারি সংগঠন যতক্ষণ না পুলিশ অনুমোদন দিচ্ছে বিজ্ঞাপন পর্যন্ত দিতে পারে না। কোথায় কতটা টিকিট বিক্রি হবে সেটা পুলিশ সই করলে তারপরে বিক্রি হয়। তাহলে 10 লাখ টাকার টিকিট কটা বিক্রি হয়েছিল পুলিশ জানতো তো? তো তাহলে সেই তালিকাও বেরোক যে কোন মন্ত্রী চাপ দিয়ে কত টাকার টিকিট নিয়েছিলেন। আজকে যেভাবে মন্ত্রীদের রাস্তায় দাঁড়িয়ে স্টেডিয়াম পাস বিলি করতে দেখছি, আমি বলছি সেই পাস কোন মন্ত্রী তা চাপ দিয়ে, একজন আমায় বলেছেন আয়োজক, যে তোলাবাজির মতো হয়, একদম তোলাবাজের মতো ক্ষমতাশালীরা পাস চান যে আমার 500 পাস দেবে, নয়তো স্টেডিয়ামে অনুষ্ঠান করতে পারবে না। সেই তালিকা সামনে আনতে হবে। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, মুখ্যমন্ত্রীর পরিবারের লোকদেরও দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী তো অনেক সময় বিস্তর কথা বলেন। আমাকে কথাটা বলতে দিন। তো মুখ্যমন্ত্রী বলুন যে আমার পরিবারের লোক কেউ যায়নি, অথবা আমার পরিবারের লোক 10 লাখ টিকিট কেটে গিয়েছিল, অথবা আমার পদের ব্যবহার করে তারা গিয়ে
এইসব কারবার করেছে? আমি পরিষ্কার বলছি, যাদের বলা হচ্ছে বারবার করে, এমনকি আজকে অমিত মালব্য টুইট করেছেন অদিতি গায়েন এবং আকাশ ব্যানার্জির ছবি দেখিয়ে, আর ঠিক যেই এখতিয়ারে সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত মাঠে ছিলেন, কারণ ওখানে তার আগে ফ্রেন্ডলি ম্যাচ চলছিল বিটুইন মোহনবাগান এবং ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের। মোহনবাগানের পক্ষ থেকে সৃঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত যেই এখতিয়ারে ছিলেন, ওই একই এখতিয়ারে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের কর্তা হিসেবে আকাশ ব্যানার্জি এবং অদিতি গায়েন ছিলেন। ডোন্ট মিসলিড দ্য পিপল। আপনি মুখ্যমন্ত্রী বলুন না এটা যে উনারা মুখ্যমন্ত্রীকে আপনি টেনশন কেন দিয়েছেন? ওনারা ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের রিপ্রেজেন্টেটিভ ছিলেন, তাতে আপনার কাত্য দেওয়া হচ্ছে কেন? না বলুন না, যদি আইনত সেখানে গিয়েছিল। আমি সজলের কাছে যাব যে দেখুন, এই যে গেরুয়া পতাকার কথা হচ্ছে না, এটা লাইভে সবার আগে ধরা পড়েছিল এবিপি আনন্দের ক্যামেরায়, তার সঙ্গে জয় শ্রীরাম বলে স্টেডিয়ামে ভাঙচুর। আমি অরূপের কাছে বারবার এই প্রশ্নও পাশাপাশি করে যাব যে আপনারা দেখেছেন ওই ফুটেজ, ওই দীর্ঘ প্রায় 1 তলা সমান রড যেখানে গেরুয়া পতাকা লাগানো ছিল, সেটা স্টেডিয়ামের মধ্যে ঢুকলো কি করে? এই রডটা কি শেষ পর্যন্ত পুলিশ যোগান দিল? অত বড় রড নিয়ে তার উপর পতাকা, পুলিশ কি রেলিং থেকে ভাঙা হয়েছে? বিপুল একটা রেলিং থেকে ভাঙা হয়েছে। বেশ, হ্যাঁ, পুলিশের লোকেরা কি ঘাস কাটা শুরু হয়ে গেছে। আমি বলছি, কিন্তু খেলার মাঠে এখানেও আমি আরেকটা জায়গা একমত যে মেসি ভক্তদের মধ্যে গেরুয়া পতাকা জয় শ্রীরাম ধোনির জায়গা কোথায়? ইতিমধ্যেই তৃণমূল বলতে শুরু করেছে যে গেরুয়া বাহিনী পরিকল্পনা করে, অরূপ এতক্ষণ যা বলল, যে সেদিন মাঠে ভ্যান্ডালিজম করেছে। আমার পরের বক্তা সজল ঘোষ। দাদা, আমার আজকে একটু এক্সট্রা সময় লাগবে, পরের দিন কেটে নেবেন। তো আমি যেটা বলি, না আমি বলি, এই যে বলল যে পাইপটা ওখানে ভাঙা হয়েছে এবং সেই পাইপটাতে আবার খাপে খাপও মিলে গেছে, যে ঝান্ডার যে খাপটা থাকে তার মধ্যে ঢুকেও গেছে। আমার ধারণা অরূপ চক্রবর্তী নিজে এটা ভাঙালো কিনা সেটা আজকে মানুষের মনে সন্দেহ আসবে। ও জানলো কি? ও তো মাঠে যায়নি। আমি বলছি শুনুন, খেলার মাঠে আপাতকালীন ব্যবস্থা হিসেবে যেমন একটা ফায়ার ব্রিগেড রাখতে হয়, অ্যাম্বুলেন্স রাখতে হয়, স্ট্রেচার রাখতে হয়, ডাক্তার রাখতে হয়, সেরাম এখন তৃণমূলীরা গেরুয়া ঝান্ডাও রাখছে। যখনই দরকার হবে ওটা নিয়ে দুপাক ঘুরিয়ে দাও, ঝামেলা শেষ। যথেষ্ট সময় ধরে, কয়েক ঘন্টার বেশি সময় ধরে এই ঘটনা ঘটেছে। আর যদি আপনি বিশ্বাস করেন যে 2-4 গেরুয়া পতাকা নিয়ে পুরো স্টেডিয়ামকে লণ্ডভণ্ড করতে পারে, তাহলে যদি 200 জন গেরুয়া পতাকা নিয়ে ওই একদম নবান্নের ধারে কাছে পৌঁছে যায়, 14 তলা থেকে গঙ্গার জলে কাউকে চুড়েও ফেলতে পারে, এটা আশ্চর্য হবার কিছু নেই। কিন্তু আমার কিছু নিজস্ব অভিজ্ঞতা আছে, আমি সেখান থেকে 2-4টে কথা বলবো। তোমার কি এই খবর আছে যে যাদের হাতে ওই বিরাট 1 তলা সমান রড দেখা গেল না, আমি বলছি যে তাদের কি গ্রেফতার করেছে পুলিশ? এটাও তো আমাদের জানতে হবে। না আমি বলছি ফুটেজে ক্লিয়ার, গ্রেফতার করবে, বিজ্ঞাপনের বিষয় নয়, অ্যারেস্ট করতে হবে। দেখা যায়নি, তাদের ছবিও কিন্তু ভালো করে দেখা যায়নি। আমি আপনাকে শুধু গেরুয়া পতাকাটা দেখানোর ছিল, দেখিয়ে দিয়েছে, তারা তো অরূপ চক্রবর্তী ধরা পড়তো। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি প্রথমেই বললেন না যে ফুটবল ইজ আ টিম গেম। টিমই তো জিতেছে দাদা, অরূপ বিশ্বাসের টিম জিতেছে, হ্যাঁ, সুজিত বোসের টিম হেরেছে। সুজিত বোস চেয়েছিল যে মেসিকে এনে ওই তার এটা উদ্বোধন করাবে, স্ট্যাচু নিয়ে লোকে অনেক কথা বলছে যে মেসির গোপন রোগ আছে, কেউ বলছে অনেক ছেলে মেয়ে এই অনুষ্ঠান দেখে, তুমি এখানেই থাকো। না ওইখানে থেমে গেছে। আমি মূর্তিটা মেসির না ঋত্বিক রোশনের, এই প্রশ্নটা আমারও আছে। অনেক প্রশ্ন হচ্ছে, ননদের ভাসুরের ছেলে এইসব বলছে লোকে। আমি বলছি এই বিকৃত মূর্তিও রাখা উচিত না। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, দাদা দেখুন, আমি নিজেই যে এতক্ষণ মার্টিনেজ করলেন না, বিশৃঙ্খলা হয়েছিল, ওই দিন মার্টিনেজ লেবুতলা মাঠেও এসেছিল, সন্তোষ মিত্র স্কোয়ারেও এসেছিল। বিশৃঙ্খলার কোনো খবর আপনাদের কাছে নেই। কারণ খেলাটাকে যদি খেলাই করব, যদি আমার গোষ্ঠীবর্গ, ও যে বললো ডায়মন্ড হারবারের মেম্বার হিসেবে এসেছিল, 2 বাচ্চার মুখ দেখাচ্ছে না, সেখানে 2 ব্যাঙের ছবি লাগিয়ে দিচ্ছে মুখের ওপর, ওগুলো কাদের ছেলে কাদের মেয়ে? আমার প্রশ্ন হচ্ছে, ওখানে তো স্বরূপ বিশ্বাসের ছেলে মেয়েকে দেখা যাচ্ছে। না এখানে আমি প্রবল আপত্তি করব। আমি চিনিও না তাদের। কেন আপত্তি করছি? এক হচ্ছে যে আমার ধারণা, মুখ যেই ঢেকে, সম্ভবত অমিত মালবিয়া ঢেকে প্রেস কনফারেন্স করেছেন, তার কারণ হচ্ছে অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের মুখ দেখা যায় না। একদম আমার কাছে মুখ খোলা ছবি আছে, আমি তো দেখাচ্ছি না। আমার বক্তব্যটা হচ্ছে, অরূপ বিশ্বাসের, স্বরূপ বিশ্বাসের ছেলে মেয়েকে দেখা গেছে ওখানে। ওরাও কি ডায়মন্ড হারবার টিমে আছে? আমি এটা জানতে চাইছি। তারা দুজনেই নাবালক।
আমার বক্তব্য দেখুন অত্যন্ত পরিষ্কার। তোমাদের অশোক দিন্দাকেও নিজের মেয়েকে একেবারে বাচ্চা একটি শিশুকে নিয়ে বাচ্চাদের এই আলোচনার বাইরে রাখো, কারণ তাকেও দেখলাম সম্ভবত নিজের কন্যা, আমি চিনি না অশোক দিন্দার কন্যা আছে কিনা, কিন্তু মনে হলো নিজের মেয়েকে নিয়ে গেছিলেন। আমিও আবার ছেলেকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, কারণ ওটার নাম মেসি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে ওখানে মেসির মাসিরাও আসবেন। লোকে বলছে কি মেসো, আচ্ছা বলতে দাও ভাই, আমি উত্তর দেবো তোমায়। এখন আবার রাজদা যেন কেস না দিয়ে দেয়। আজকে যা আবার এফআইআর করেছে, আমার বউ বলছে দেখো স্বামীর প্রতি কেয়ার করতে হলে এরকমই আদর্শ স্বামী হতে হলে এরকম ভাবেই করতে হয়। আমি আপনাদের বলছি, প্রথমত ওখানে মিডিয়ার পারমিশন ছিল না, আমি যতটা জানি। ওরা ফিড দিচ্ছিল। আমি বলছি ওখানে যদি কেউ, প্রথম বলছি এখানে সেলফি তোলারও ব্যবস্থা ছিল না। আমি আপনাকে বলছি সেলফি তোলার ব্যবস্থা ছিল না। 10 লাখ টাকার সেলফি যদি হয় তার ট্যাক্স কত টাকা হয় আমি জানতে চাই, ট্যাক্সটা জমা পড়েছে কিনা। আমি আবারও বলছি শতদ্রু দায়িত্ব ততটুকুই, যদি মাঠে মেসি না আসে এবং চুক্তি অনুযায়ী সে যদি সেখানে পারফর্ম না করে তাহলে তার দায় শতদ্রুর থাকা উচিত। কিন্তু ওখানে যে মৌচাকের মতন লোক ঘিরে ধরবে, ও কি করবে? আপনি বাস্তবটা বলুন, যে আপনি একটা অনুষ্ঠান করছেন, আপনার কাজ হচ্ছে কাউকে মাঠে পৌঁছে দেবো, ব্রোকার দালাল যাই হোক, ও তো টাকা কামাতেই এসছে। কিন্তু ওকে রেখে মাঝখানে কত লোক কি কি কামাতে চেয়েছিল আজকে সেটা প্রশ্ন উঠছে। আজকে আমার ধারণা সুজিত বোস যেভাবে টিকিট বাঁটছে, সুজিত বোস এই গন্ডগোলটা করায়নি তো, চান্স পায়নি বলে। মানুষের কাছে এই প্রশ্নগুলো বারবার আসছে। তদন্ত কমিটি করেছেন মমতা ব্যানার্জি, তাহলে লোককে এখনো ধরছেন কেন? মমতা ব্যানার্জি টুইটারে ক্ষমা চেয়েছেন, যদি ক্ষমা চান যেই ঘটনার জন্য, সেই ঘটনায় আবার লোককে গ্রেপ্তার করেন কি করে? আমি বলছি তদন্ত কমিটি তদন্ত করলে পুলিশ আরো 9 জনকে ডেকে পাঠিয়েছে। কেন 9 জনকে ডেকে পাঠাবে? সেই তো ডেকে পাঠানোর তালিকায় এই অরূপ বিশ্বাসরা থাকবে না কেন? স্বরূপ বিশ্বাসরা থাকবে না কেন? আমার কথাগুলোর একটারও উত্তর দিতে পারবেন না। আমি বলছি জল ওখানে বেঁচেছে, তার নাম বাবু সোনা কিনা খোঁজ নিন। বাবু সোনা হচ্ছে অরূপ বিশ্বাসের ঘরের লোক, অরূপ চক্রবর্তীও জানে। পেরেকটা ঠুকলেও টিকিটটা পায়। এখানকার আমার বক্তব্য হচ্ছে, তুমি পরে বলো, আমি যদি তোমার ভুলভাল বলা শুরু করি তাহলে ভালো লাগে। 20 টাকার টিকিট এই জল 200 টাকায় বিক্রি হলো কি করে? যদি আপনি ভাবেন যে আপনি যা বোতল দেখালেন ওই বোতল পকেটে করে আনা যায়, রাত্রিবেলা ঢুকিয়ে যে পুলিশ বলে যে রাত্রিবেলা ঢুকিয়েছে, সেই পুলিশের আর পুলিশ হিসেবে থাকা উচিত কিনা আপনি বলুন। কল্পনা করো সজল, আমার আশঙ্কা আরো মারাত্মক। ওইখানে কেউ যদি বিস্ফোরক ঢোকাতো, পরের দিন মুখ্যমন্ত্রীর ওই মাঠে থাকার কথা ছিল। মজা হচ্ছে। আচ্ছা আমি বলি, মুখ্যমন্ত্রী ফিরে গেল কেন মাঝপথ থেকে? মুখ্যমন্ত্রীর তো দায়িত্ব ছিল পুলিশ মন্ত্রী হিসেবে ওখানে গিয়ে মানুষকে সাবধান করা, মানুষকে আশ্বস্ত করা, মানুষকে ঠান্ডা করা। মদন যা যেটা পারে, মদন করে আমরা এত কথা বলি যে প্লেয়ারদের আবার মাঠে নামাতে পারে। মেসি 1.5 ঘন্টা প্লেনে বসে রইলেন, ফিরিয়ে এনে আরেকবার মাঠে দাঁড় করাতে পারতেন না? মুখ্যমন্ত্রী পারেন না এমন কোনো কাজ? সজল ঘোষের কথায় যা বুঝলাম, শতদ্রু হচ্ছে বেচারা। আমি জানি না আগামী দিন যখন এই চিটিংবাজের বিরুদ্ধে যখন মামলা হবে, মামলাটা মুভ করবে, তখন আবার তরুণ জ্যোতি তার হয়ে মামলা লড়বেন কিনা, কারণ রাজ্য সরকার গ্রেপ্তার করলেই তো তরুণ জ্যোতি আর বিকাশ ভট্টাচার্য এক হয়ে যাবে মামলা লড়তে। দ্বিতীয় কথা, সেলফি তোলার উপর জিএসটির কথা বলছিল। বাবা, তোমার মুখ্যমন্ত্রী স্ত্রী যখন সেলফি তুলেছিলেন, ক টাকা দিয়ে সেলফি তুলেছেন আর কত টাকা জিএসটি ভরেছেন, আগে এই প্রশ্নের উত্তরটা দাও। আর কারুর বিরুদ্ধে বেসলেস অ্যালিগেশন করার আগে ভাই তুমি ভেরিফাইড হলে পরে তুমি অ্যালিগেশন আনো না, কিন্তু কারুর বিরুদ্ধে বেসলেস অ্যালিগেশন এনে একটা বাজারে হাওয়া গরম করে নিজের বিরাট বিপ্লবী সাজে যায় না। তুমি একটু আগে যে অ্যালিগেশন করলে তার তোমার সপক্ষে কোনো প্রমাণ? তুমি মার্কেটে হিরো সাজার জন্য কারোর নাম ড্রপ করে বেসলেস অ্যালিগেশন আনো না। কার নাম? তুমি আগে উত্তর দাও না। অশোক দিন্দা ছিল কি ছিল না? ছিল তো। কোন অধিকারে ছিল? কোন এখতিয়ার ছিল? মাঠের পুলিশ ঢুকতে দিল? মাঠের ভেতরে পুলিশ, আরে ভাই দায়িত্ব তো ছিল পুলিশের। আরে ভাই মাঠের ভেতরে কোন এখতিয়ার? আমি এক লাইন বলি। আমি আপনাকে যেটা বলেছিলাম, ওখানে টিকিট, আমি বলছি আমি স্টেডিয়াম করেছি, সল্টলেক স্টেডিয়াম করেছি, বিষয় করেছি মানে ভাই খেলার অর্গানাইজ করেছি। আমি বলছি ওখানে টিকিটের সিট নাম্বার দেওয়া থাকে, যদি কোনো সিট ড্যামেজ থাকে সেই টিকিটটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। ওখানে অশোক দিন্দা গেল কেন, এই প্রশ্নটার উত্তর তোমার দেওয়া উচিত। উল্টো তুমি আমার প্রশ্ন। আমরা যেন ভুলে না যাই, 2017 যখন আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আসাম কিন্তু সেমিফাইনাল করতে পারেনি, বন্যায় ভেঙে বেঁচে গেছিল। 24 ঘন্টার নোটিশে পশ্চিমবঙ্গে যুব ভারতী স্টেডিয়ামটা তারা অর্গানাইজ করেছিল। সেই জন্যই তো আরো সতর্ক থাকতে, একদম আরো সতর্ক রাখা উচিত ছিল যে এইভাবে এই স্টেডিয়ামে যেন বাঙালির মুখ না পড়ে। হ্যাঁ দেখুন, আমার যে পুলিশের আইন আমি জেনেছি, আমি বললাম 2 বছর ডিসি হেডকোয়ার্টার ছিলাম, তো যিনি আয়োজক তিনি সত্যি যাকে আনার কথা, যা যা করানোর কথা তার জন্য দায়বদ্ধ। কিন্তু ক্রীড়ামন্ত্রী জোর করে টিকিট না কেটে বা আমন্ত্রিত হয়ে বা না হয়ে ঢুকবেন,
সেটা আটকানোর দায়িত্ব তার না পুলিশের। আরে ক্রীড়ামন্ত্রী কেন ঢুকবে? নিজের পদাধিকারী ঢুকতে পারে। ক্রীড়া দপ্তরের স্টেডিয়াম। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ঢুকলে তখন আপনার অসুবিধা হচ্ছে না? কিন্তু ওই কোন সেলফি তো তুলতে পারেন না, ঘাড়ে পড়ে সেলফি তো তুলতে পারেন না, আশেপাশে দেখলে অমৃতা ফডনবিস সেলফিটা তুললো কি করে? তাহলে কি হয়েছে? অমৃতা ফডনবিস সেলফিটা তুললো কি করে? এক মিনিট আমি আবারও বলছি স্যার, এক মিনিট, যে যখন একটা সংস্থাকে আয়োজন করতে দিয়েছে তার মধ্যে ঢুকতে পারেন না, আপনি যদি আমাকে বাড়ি ভাড়া দিতে পারেন, আমার আমি বলছি যে ওই আপনার ফার্নান্ডেজের স্ত্রী যিনি ঢুকেছিলেন তার কাছে বৈধ পাস ছিল কি ছিল না আগে দেখে নিক। এক, দুটো ছবি দেখান, এখানে বলছে পুলিশ গো ব্যাক, ওখানে বলছে মুম্বাই পুলিশ জিন্দাবাদ। এই দুটো ছবি ভাইরাল আছে। দিল্লিতে গুপ্তা এসছে, দিল্লির লোক বলছে একিউআই দিল্লি এয়ার এই জায়গায় এই বিধাননগর পুলিশ কিন্তু কোভিড পরিস্থিতিতে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ করতে পারেনি। নাম্বার 2, এখানে আপনারা এটা জিজ্ঞেস করছেন না। এক মিনিট, যখন ব্লক ভাঙতে শুরু করলো তখনই পুলিশ কিন্তু আটকাতে পারতো। আজকে এই সেলফি তোলা, ভিআইপিদের মাঠে যাওয়া সব ঢাকা পড়তো যদি পুলিশ আটকাবার চেষ্টা করতো। আমি বলছি স্যার, আপনি জানেন যে যেভাবে ওই বাকেটগুলো নিয়েই পুলিশ নিজের মাথা বাঁচাচ্ছিল, তার মানে পুলিশের কাছে হেলমেট ছিল না, ঢাল ছিল না, এবং পুলিশ একেবারে রেডি ছিল না ভায়োলেন্ট মবকে কন্ট্রোল করবার জন্য। দাঁড়িয়ে মারতেছেন, দুর্ভাগ্যজনক, দেখে খারাপ লেগেছে। আমি শুধু ওর সঙ্গে একটু তথ্য যোগ করব, সেটা হচ্ছে 2024-এর 18ই আগস্ট ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা হওয়ার কথা ছিল, কার্যত 3 প্রধানের সঙ্গে তাদের সমর্থকদের সঙ্গে পুলিশের খেলা হয়েছিল। আমি বলছি আরজিকর কাণ্ডের আবহে একটা রবিবার ছিল, আমরা প্রত্যেকে জানি কি হয়েছিল। হ্যাঁ, আমি যেটা বলছি যে ওখানে যিনি রাজ্যের সর্বোচ্চ পুলিশ অফিসার থাকবেন, তার কাজ ল অ্যান্ড অর্ডার সামলানো না উদ্যোক্তা সেজে প্লিজ করা। ওখানে লোকাল লেভেলে যিনি সর্বোচ্চ পুলিশ অফিসার, তার দায় ল অ্যান্ড অর্ডার সামলানো না সেলফি তোলার জন্য গিয়ে আপনার এই বাণীটা আপনি মুম্বাইয়ের মুখ্যমন্ত্রীকে বলুন না, অসুবিধা। আমি কলকাতায় বাস করি, আমি বাঙালি হিসেবে আমি মুখ পুড়িয়েছেন যে পুলিশ অফিসার। পাশাপাশি ওই গেরুয়া পতাকা এবং ওই লম্বা রড এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, আমরা তুলেই যাব পরে। মেসিকে ঘিরে মাঠে ভিভিআইপিদের ঝাঁক, ছবি সেলফি তুলতে ঝাঁপিয়ে পড়া, গ্যালারিতে থাকা দর্শকদের মেসিকে না দেখতে পাওয়ার ক্ষোভ, বোতল বৃষ্টি, ভাঙচুর। এসবের মধ্যে শনিবার এই ছবিও ধরা পড়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনে। এক যুবক লম্বা রডের মাথায় গেরুয়া পতাকা নিয়ে মাঠে ঘুরছেন, সঙ্গে আরো কয়েকজন তুলছেন জয় শ্রীরাম ধ্বনি। এই ছবি সামনে আসার পর প্রশ্ন উঠছে, লম্বা রড নিয়ে মাঠে কি করছিলেন এই যুবক? কি উদ্দেশ্য ছিল? কেন রড নিয়ে স্টেডিয়ামে এসেছিলেন? মাঠের ভেতরে চরম বিশৃঙ্খলার মধ্যে জয় শ্রীরাম স্লোগানই বা কেন দিচ্ছিলেন? মেসিকে দেখতে গেরুয়া পতাকা কিংবা রড নিয়ে কেউ কেন আসবেন মাঠে? পুলিশের নজরদারি বা কোথায় ছিল? পুলিশ পুজো বন্ধ করতেছে, রোজ একবার করে নোটিশ দিতে পারে, ভিজিট করতে পারে অষ্টমীর দিনও, আর এখানে পুলিশ সুপারভিশন করেনি? জানতো না ওদের সঙ্গে উইদাউট ডিসকাশন এত বড় অ্যারেঞ্জমেন্ট হয়েছে? ইনস্ট্রাকশন কি কোনো জায়গায় হয়েছে ঠিক মতো? আমাদের যেমন ইনস্ট্রাকশন তখন কী হবে না হবে, ডোন্ট ডুজ অ্যান্ড ডোন্টস বলা থাকে, স্ট্রিক্টলি ফলো করতে কেন করেনি? এই ছবি ঘিরে বিতর্কের ঝড় ওঠার পর বিধাননগর কমিশনারেটের তরফে জানানো হয়েছে, যারা রডে গেরুয়া পতাকা লাগিয়ে মাঠে ঘুরছিলেন তাদেরকেও চিহ্নিত করা হচ্ছে। কিভাবে দর্শক রড নিয়ে স্টেডিয়ামে ঢুকলেন বা কোথা থেকে রড পেয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যেই এই ছবিগুলি ঘিরেও তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। মেসির পাশে তৃণমূলের নেতা মন্ত্রীদের পরিজনদের ঘোরাঘুরি নিয়ে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় এই ছবি পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, যারা একচেটিয়াভাবে মেসির কাছে যাওয়ার সুবিধা উপভোগ করেছেন তাদের মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুতো ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ার হ্যান্ডলার অদিতি গায়েন,
মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপ বিশ্বাসের মেয়েরা। যখন সাধারণ ভক্তরা অনেক আশা নিয়ে অপেক্ষা করছিলেন, তখন তাদের আবেগ নিয়ে খেলা হয়েছে। ফুটবলের প্রতি তাদের ভালোবাসাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। কেউ যদি পকেটে করে কোনো গেরুয়া মানে কোনো পতাকা নিয়ে কেউ ঢোকে, সে আপনি কোথা থেকে রুখবেন তাকে? এরা মেসি প্রেমী নয়, এরা তো গেছে গন্ডগোল করতে। যুব ভারতী ক্রীড়াঙ্গন জয় শ্রীরাম, ভাঙাভাঙি করছে জয় শ্রীরাম। ফলে এরা যে এর পেছনে একটা প্লট ছিল এবং অর্গানাইজড হয়েছে, তার একটা ইঙ্গিত থাকছে, তদন্তে আসবে। রাজনৈতিক এই কাদা ছোঁড়াছুড়ির মধ্যেই প্রশ্ন হলো, যে সাধারণ মেসি ভক্তদের আবেগ ভেঙে চুরমার করে দেওয়া হলো, তার দায় কে নেবে? এই বঞ্চনা প্রহসনের বিচার কোনো দিন কি হবে? পার্থপ্রতিম ঘোষ, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দেখুন, খটকার জায়গা একটা নয়, একাধিক। রাজ্যের প্রতিমন্ত্রী অন্য কোনো দফতরের নয়, আবার বলছি ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী, নিজেও বড় ক্রিকেটার মনোজ তিওয়ারি আজ বলছেন যে আগে থেকে আভাস ছিল এইরকম একটা পরিস্থিতি হলেও হতে পারে। আমি বলছি তার মানে এই যে চূড়ান্ত অব্যবস্থা খোদ ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রীও আঁচ করতে পেরেছিলেন। আমি বলছি সে অব্যবস্থা আয়োজকের হোক আর জারি হোক। দেখুন, রহস্যময় অপদার্থতা অথবা দুর্নীতির একটা উদাহরণও কিন্তু দেয়া যায়। বারবার যেটা বলছি সেটা হচ্ছে পুলিশের প্রেস কনফারেন্স বা ভিডিও বার্তা যেটা পুলিশ প্রচার করছে, সর্বত্র প্রচার করা হলো যে কোনো জলের বোতল নিয়ে স্টেডিয়ামের মধ্যে ঢুকবেন না। 2017 সাল থেকে ন্যায্য কারণে এই বোতল ঢোকা স্টেডিয়ামে বন্ধ হয়েছে। জলের পাউচ আর জলের কল থাকে। সেখানে 8 বছর পর রাতে 60,000 জলের বোতল যদি ঢুকে যায় এবং পরের দিন প্রকাশ্যে 20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হয় এবং সেই বোতল অবিশ্রান্তভাবে মাঠে ছোঁড়া হয়, আর পুলিশ স্টেডিয়ামে ঢোকার সময় ধরে না, প্রকাশ্যে বিক্রি হওয়ার সময় ধরে না, আমি বলছি এই গোটা অশান্তিটা মনে করুন তর্কের খাতিরে আমরা ধরে নিচ্ছি যে চক্রান্ত। তাহলে এই চক্রান্তটা করলো কারা? আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথ, সবাই তো ইনসাইডার দেখা যাচ্ছে। শুনুন, তেলেঙ্গানা কংগ্রেস সরকার যেটা পারলো, মহারাষ্ট্র দিল্লিতে বিজেপি সরকার যেটা পারলো, পশ্চিমবাংলার তৃণমূল সরকার সেটা পারলো না। এবং লজ্জা, বাংলার সম্প্রতিকালে সবচেয়ে বড়তম লজ্জা কিন্তু যুব ভারতীতে সেদিন ঘটে গেল, যেটা সারা বিশ্ব বাঙালি সমাজ তো বটেই, তাদের মাথা হেট হয়েছে এবং সবচেয়ে চর্চিত লজ্জিত একটা ঘটনা। সম্বন্ধে এর আগেও কিন্তু কে আমাদের গায়ক, তিনিও একটা অব্যবস্থায় মৃত্যু হয়েছিল। কেকের মৃত্যুর পরে কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে আমাদের কোনো একটা এসওপি থাকবে না, কেন ব্যবস্থা নিবে না। সুমনদা, আমাদের এই এন্টার প্রোগ্রামটা যদি দেখেন রাজ্য সরকারের গাইডেন্সে হয়েছে। আপনি ইভেন্ট ম্যানেজারের অতীত যদি দেখেন, বারবার বলা হচ্ছে যে ওনার অতীত ভালো ছিল না। তাহলে অতীত যদি ভালো না থাকে, রাজ্য সরকারের প্রথমেই বলা উচিত ছিল ভাই তোমার অতীত ভালো না, এই ইভেন্ট ম্যানেজারকে নিয়ে আমরা যুব ভারতীতে এত বড় জনসমাগম করতে পারবো না। তাহলে আপনি অতীত একটা মানে ব্যাক অতীত আছে, সেই মানুষটাকে নিয়ে কী করে আপনি প্রোগ্রামটা আয়োজনের উদ্যোগ নিলেন, পারমিশন দিলেন? দ্বিতীয় যেটা, আপনি পুরো স্টেডিয়ামের তার আগের দিনই প্রেস কনফারেন্স করে বিধাননগর কমিশনার থেকে বলা হলো যে মানে পর্যাপ্ত পরিমাণে জল থাকবে, কোনো চিন্তার কারণ নেই। কি করে বোতলগুলো আপনার ঢুকলো? পুলিশ কি করছিল? যে খাবার ঢুকলো, পুলিশ তখন কি করছিল? যদি জল ঢুকে থাকে দেখে, তাহলে পুলিশের তো উচিত ছিল সেগুলোকে বার করে দেওয়া। কোন হিসাবে পুলিশ সেগুলোকে অ্যালাউ করলো? কোন হিসাবে পুলিশ এই খাবারের ব্যবস্থাগুলোকে আয়োজন করলো? যদি কোনো কেউ রড নিয়ে গেরুয়া পতাকা নিয়ে থাকে, পুলিশ কেন আটকালো না? পুলিশের দায়িত্বটা কি? মানে আমার প্রশ্ন হচ্ছে, ইভেন্ট ম্যানেজারের অতীত খারাপ ছিল, তাকে পারমিশন কেন দিলেন? এবং তারপরে যখন সেই ইভেন্ট ম্যানেজারের ব্যর্থতা আপনি দেখছেন, পুলিশ কি করে হাত গুটিয়েছিল? কেন 16 জন এসপি এবং এএসপি থাকার পরেও 2200 পুলিশ অফিসার আমাদের করের টাকা দিয়ে থাকার পরেও একটা সুষ্ঠু ম্যানেজমেন্ট করতে পারলো না? কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লজ্জায় মাথা হেট করে মানে বাড়ি থেকে রওনা দিয়েও আবার ফিরে যেতে হলো? কেন তাকে ক্ষমা চাইতে হলো? কেন এই মানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তো রাজ্যের মানে প্রশাসনের, পুলিশের। তাহলে পুলিশকে যদি দায়বদ্ধ যদি হয় পুলিশ, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তাকে দায়টা নিতে হবে। শুধুমাত্র ক্ষমা চাওয়া কি যথেষ্ট? এরকম একটা ঘটনা যদি মনে করুন বাম আমলে হতো বা অন্য কোনো আমলে হয়েছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বিরোধী নেত্রী হিসেবে ছেড়ে দিয়ে কথা বলতেন? তিনি বন্ড ডাকতেন কিনা? তিনি মানে সরকারের মানে মন্ত্রীর পদত্যাগ চাইতেন কিনা? 3-4টে বিষয় পরিষ্কার করে বলতে চাই।
এই ঘটনাটা প্রমাণ করে যে আমাদের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা আমি বারবার বলি আপনাকে, যে তৃণমূলের লাস্ট 10 বছরে যেভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি শিক্ষাক্ষেত্রে দেখেছেন, রেশন ক্ষেত্রে দেখেছেন, মানে সব সময় টাকা 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 চাই, এই ঘটনাটা কিন্তু বারবার প্রমাণ করে। সেটা জলের বোতল বিক্রি সংক্রান্ত হতে পারে, খাওয়ার সংক্রান্ত হতে পারে, বা এই যে সেলফি তোলার জন্য কুণাল ঘোষ পর্যন্ত বলেছে যারা সেলফি মানে ওই মাঠের মধ্যে সেলফি তুলছে বা পোস্ট করেছে তাদেরকেও তদন্তের মধ্যে আনতে হবে। শুধু তাই নয়, বলেছেন যে প্রয়োজন হলে আমার আপনার করের টাকায় ক্ষতিপূরণ হবে না স্টেডিয়ামের, যারা ওখানে ছিলেন তাদের আইডেন্টিফাই করে কুণাল ঘোষের দাবি তাদের কাছ থেকে পয়সা নিয়ে স্টেডিয়াম সারাতে হবে। তার মানে গল্পটা একদম পরিষ্কার, প্রাতিষ্ঠানিক দুর্নীতি কেবল রেশন আর মানে শিক্ষাক্ষেত্রে নয় বা 100 দিনের কাজে নয়, এই ধরনের দুর্নীতি আমাদের মজ্জার মধ্যে ঢুকেছে। এই দুর্নীতিরই মানে প্রাতিষ্ঠানিক রূপ কিন্তু আপনি এই স্টেডিয়ামে দেখতে পেলেন। দ্বিতীয় যে বিষয়টা আমি বারবার বলি, তৃণমূল বাম আমলে ছিল না, ছিল, কিন্তু একটা নিয়ন্ত্রিত ছিল, কিন্তু আজকে কার্যত ভিআইপি কালচারে পরিণত করেছে তৃণমূল সব জায়গায়। যদি কোনো পুজোর উদ্বোধন হয় সেখানে তৃণমূলের নেতা নেত্রী তার ছেলে মেয়ে জন সবকে নিয়ে একটা ঘেরাও মানে অবস্থান তৈরি করবে, একটা ভিআইপি কালচার সর্বত্র আপনি লক্ষ্য করে দেখবেন। আরেকটা হলো পরিবারতন্ত্র। ভাই পরিবারতন্ত্র সর্বত্র বিরাজমান ভাবে, তৃণমূল কংগ্রেস পরিবারতন্ত্রটা কার্যত এখন মানে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, যে সর্বত্র আমার পরিবার, আমার লোকজন, আমার সাঙ্গপাঙ্গ সবাই মিলে মানে ইভেন্টটাকে কার্যত হাইজেক করবে। আজকে প্রশান্ত দার মতন মানে ভারত বিখ্যাত প্লেয়ারের সামনে বলছি, আমাদের সময় সব হাইয়েস্ট মানে পেইড ফুটবলার হয়েছিলেন, 1 লাখ টাকা ওনার দর উঠেছিল। আমি বলছি যে খেলোয়াড়রা না মিনিমাম একটা পলিটিক্সের বাইরে থেকেও কাজ করতেন, বা পলিটিশিয়ানরাও একটা মিনিমাম ডিস্টেন্স রাখতেন। আজকে আপনি লক্ষ্য করে দেখবেন এই যে এন্টার খেলার ইভেন্ট পলিটিশিয়ানরা দখল দিয়েছে। আবার উল্টো দিকে আপনি যদি দেখেন অনেক খেলোয়াড় কিন্তু সরাসরি রাজনীতির আঙ্গিনার মধ্যে ঢুকে গিয়ে তাদের নিজেদের সুযোগ সুবিধাগুলো আদায় করে নিচ্ছে। মানে খেলার যে একটা স্বাতন্ত্রতা থাকার কথা ছিল সেটা নেই, মানে সর্বগ্রাসী অবস্থার মধ্যে আমাদের স্টেডিয়ামও কিন্তু আমি বলছি মেসিকে নিয়ে যে ঘটনাটা সেটা হলো রাজনীতির আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ থেকেই অব্যবস্থা। এবং ফাইনালি আপনাকে বলি যে তদন্ত কমিটি তৈরি করেছেন তার সত্যি কি মানে কাঁধে মাথা আছে, মানে কাঁধের মধ্যে কয়টা মাথা আছে যে ওই প্রভাবশালী ছেলে মেয়েদেরকে ডাকবে, ওই প্রভাবশালী নেতাকে ডেকে বলবে যে তুমি কোন সত্ত্বে ওই পাঁচগুলো বিলি করেছো, কোন মন্ত্রীকে ডেকে বলবে, মন্ত্রী আমলাকে ডাকতে পারবেন। সুমন, একটা জিনিস মাথায় রাখতে হবে যে সল্টলেক স্টেডিয়াম, নেতাজি ইন্ডোর, এই ধরনের স্টেডিয়ামে যদি কোনো প্রাইভেট এজেন্সি তারা অনুষ্ঠান করে তার জন্য সিকিউরিটি ডিপ্লয়মেন্টের জন্য ফিস দিতে, অর্থাৎ এই যে বারবার বলা হচ্ছে না আমার করের টাকা আপনার করের টাকা না, এইটা পুলিশের জন্য আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ ফিস দিতে হয়, তার এগেইনস্টে পুলিশ ডিপ্লয়মেন্ট হয়। এখানে পয়সা দেয়, কথা বলে তো লাভ, এখানে পয়সা দেয়, তোমার বলার সময় বলে নাও না, এখনো পয়সা দেয়নি তো কলকাতা পুলিশই বলছে, তার কারণ এই যে সংস্থার মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে তাদের ফ্রিজ করা হয়েছে। আমি বলে নিই, ব্যাপারটা এরকম যে ধরুন আপনি একজন বেসরকারি সংস্থা কোনো অনুষ্ঠান করতে চাইছেন, যার জন্য সরকারের এতজন পুলিশ নিয়োগ করা হবে, তাহলে সেখানে যদি কোনো অন্য জনহিতকর কাজ বা এরকম না থাকে তাহলে পুলিশ তাদেরকে বলতে পারে যে এত টাকা জমা দিতে হবে। সেটা কিন্তু আন্দাজে বলে না। একজন কনস্টেবল নিয়োগ হলে কত হবে, একজন সাব ইন্সপেক্টর নিয়োগ হলে কত হবে, আরে আমাকে বলতে দিন না, একজন ইন্সপেক্টর নিয়োগ হলে কত হবে, একজন ডিসি নিয়োগ হলে কত হবে, এর রেট করা আছে, সেইটা হিসেব করে বলা হয় যে এত টাকা জমা দিতে হবে। তারপর নজরুল, আমার স্পেসিফিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে সেদিন 6 জন ডিআইজি ছিলেন, 16 জন এসপি এবং এএসপি, 30 জন ডিএসপি এবং 2200 পুলিশকর্মী স্টেডিয়ামে ছিল। আমার স্পেসিফিক প্রশ্ন, তারা আমার আপনার করের টাকায় ছিল না গোটা টাকাটা ওই আয়োজক সংস্থা দিয়েছে? তাদের কাছ থেকে কোনো টাকা আদায় করা হয়েছিল আমার কাছে খবর নেই। নিয়োগ দুর্নীতির যেমন টাকা তোলার ব্যাপার ছিল, এই পুলিশের লোকদেরকে লাগিয়ে ওই টাকা তোলার ব্যাপার ছিল পার্টির নেতাদের। আমায় তো অবশ্যই প্রথমত নইলে পরে তারা পারমিশনই পাবেন না। না, কিন্তু আগে আমার প্রশ্ন হচ্ছে যে তার মানে সমস্ত যখন খেলা হয় তাহলে এই বিপুল পরিমাণ পুলিশ বাহিনীর টোটাল খরচ আয়োজক দেয়। প্রতিটা ক্ষেত্রেই জেনারেলি যেটা হয় একটা এস্টিমেশন করে দেওয়া হয়, সেই এস্টিমেশন অনুযায়ী তাদেরকে পেমেন্ট করতে হয়, নইলে পরে তারা ক্লিয়ারেন্স পায় না। দ্বিতীয়ত আমাকে আগে না পরে
আগে দিতে হবে আগে দিতে হবে আগে দিতে হবে এই তো ফাঁসাচ্ছে ঠিক যেইভাবে আপনার মনে থাকবে যে যখন ময়দান এরিয়ায় যদি কোনো সভা হয় তার জন্য সেনাবাহিনীকেও ফিস দিতে হয়। তোমার সত্যিই মনে আছে সেনাবাহিনীকে আমরাও যদি রাজ্য সরকারের পক্ষ থেকে পার্টির পক্ষ থেকে প্রোগ্রাম করি ফিস জমা দিতে হয়, নইলে পারমিশনই পাওয়া যায় না। এমনকি কলকাতায় প্রোগ্রাম করলে পুরসভাকে পর্যন্ত ফিস দিতে হয়। প্লিজ আপনি সবার মাঝখানে ঢুকবেন না। দেখ দ্বিতীয়ত বিশ্বনাথের ট্র্যাক রেকর্ডের কথা বললেন, ট্র্যাক রেকর্ড চেক করলে তো অনেক কিছুই হয়। অনেকে তো বলেছিলেন যে ইসবার 200 পার, লোকসভা বিধান লোকসভায় 30 পাবে। ট্র্যাক রেকর্ড মান্যতা দিই বিশ্বনাথের কোনো হালত কথা হচ্ছে স্টেডিয়ামটা পয়সা দিয়ে নিয়েছিল কিনা বলে স্টেডিয়ামটা স্যার এক সেকেন্ড তুমি যে বিনা পয়সা দিয়েছো এখন প্রমাণ করো প্রমাণ করো। আরে আমি বলছি প্রত্যেকের কাছে যাব, কিন্তু একাধিক এক্সক্লুসিভ প্যাকেজ প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। প্রথম এখন রাখবো, আবার এই তর্কে ফিরবো, কিন্তু সোজা কথা হচ্ছে যে প্রিভিলেজ ক্লাস এই সুবিধাটা পেল 8 বছর পর সন্তোষ ট্রফি পেয়েছে বাংলার ফুটবলাররা। সেই ফুটবলাররা দেখা করতে চেয়েছিলেন, কি হলো? শেষ পর্যন্ত মেসির সঙ্গে তাদের দেখাটা হলো না কেন? কেন এই সোসাইটির ক্রিমি লেয়ারটা প্রিভিলেজ পেল, অথচ 8 বছর পর বাংলাকে যে গর্বিত করার মতো ফুটবলাররা সন্তোষ ট্রফি এনে দিলেন তারা দেখা করার সুযোগ পেলেন না? আমি ঘটনাটা, এই বড় ঘটনাটা না হলে, মেসি 17 মিনিটে মাঠ না ছাড়লে সত্যি কথা জানতেও পারতাম না। আজকে ঘটনাটা আমরা জানতে পেরে আপনাদের সামনে রাখছি। মন্ত্রীরা সুযোগ পেলেন, হত্যাকর্তারা সেলফি তুললেন, হেভিওয়েটরা সপরিবারে ফটোশুট করলেন, কিন্তু ফুটবলের রাজপুত্র মেসির ছোঁয়া থেকে বঞ্চিত থেকে গেল সন্তোষ ট্রফি জয়ী বাংলার ফুটবল টিম। স্বপ্নভঙ্গ হলো বাংলার টিম 11-এর। গত বছর সন্তোষ ট্রফি জিতে ভারত সেরা হয় বাংলা টিম। বেশ কয়েকদিন আগে যুবভারতীর ইভেন্টের আয়োজক শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি ঘোষণা করেন সন্তোষ ট্রফি জয়ী টিমের কোচ সহ গোটা দলকে সংবর্ধনা দেবেন মেসি। তখন থেকেই আশায় বুক বেঁধেছিল গোটা টিম। মেসিকে ছুঁয়ে দেখার স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার প্রহর গুনছিলেন ট্রফি জয়ী টিমের সকলে। কিন্তু আইএফ এর বক্তব্য, শতদ্রু দত্ত এই পোস্ট করলেও তাদের সঙ্গে যোগাযোগ করেননি। অবশেষে ইভেন্টের আগের দিন মাঝরাতে আইএফএ সচিবের কাছে মেল আসে। শতদ্রু দত্তের তরফে মেল করে বলা হয় যাদের এটা প্রাপ্য এমন কয়েকজন ফুটবলার ও কোচকে অনুষ্ঠানে পাঠানো হোক। কিন্তু আয়োজকের এই প্রস্তাব আইএফএ বা সন্তোষ ট্রফি জয়ী টিমের কোচ কেউই মেনে নিতে পারেননি। কোচের স্পষ্ট বক্তব্য ছিল ফুটবল টিম গেম, গেলে পুরো স্কোয়াড যাবে, না হলে কেউ যাবে না। শনিবার সকাল 11টা নাগাদ আইএফএর তরফে মেল করা হয় শতদ্রু দত্তকে, জানিয়ে দেওয়া হয় তাদের বক্তব্য, কিন্তু আর কোনো উত্তর আসেনি শতদ্রু দত্তের তরফে। আর তাই শনিবার যুবভারতীতে পা রাখাও হয়নি মেসির সঙ্গে হাত মেলানোর স্বপ্ন বুকে নিয়ে বসে থাকা বাংলা সন্তোষ ট্রফি জয়ী টিমের। আইএফএ যেরম করার কথা তারা করেছে। আমাকে অ্যাজ এ কোচ যখন আমাকে বলা হয়েছিল, আমি বলেছিলাম যে আমরা দল হিসেবে খেলেছি, যখন দল হিসেবে যাব, যদি সম্ভব হয় সবাই গেলে ভালো হয়, না গেলে আমরা যাব না। এইটা হলো আমাদেরই, এবং আইএফএ অ্যাকর্ডিংলি তাদের চিন্তা ভাবনা অনুযায়ী সেই স্ট্যান্ড নিয়েছে। কিছু প্লেয়ার বেছে দেওয়া সম্ভব না, আমরা সেটা জানিয়েছি যে টিমের প্রত্যেকেরই ইকুয়াল কন্ট্রিবিউশন রয়েছে টিমটাকে চ্যাম্পিয়ন করা। তো 1 জন 2 জন 5 জন বেছে পাঠানো আমাদের পক্ষে পসিবল নয়। ডাকলে পুরো টিমটাকে ডাকুন। এবার কারোর প্রাইভেট ইভেন্টে তারা ইনভাইট করবে না, সেটা তো সম্পূর্ণভাবে তাদের উপর। 2016 সালে মৃদুল বন্দ্যোপাধ্যায়ের কোচিংয়ে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এর 8 বছর পর কোচ সঞ্জয় সেনের হাত ধরে ফেরে সেই অমূল্য মুহূর্ত। কিন্তু যাদের প্রাপ্য তারাই পেলেন না যোগ্য সম্মান, আর মাঠে দাপিয়ে বেড়ালেন নেতা মন্ত্রীরা। সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই ভিভিআইপি কালচার নিয়ে একেবারে সরাসরি প্রশ্ন উঠতে শুরু করেছে তৃণমূলের অন্দর থেকে। তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তিনি প্রশ্ন তুলেছেন। পাশাপাশি হাইকোর্টে একটা নয় একাধিক মামলা হলো এবং রাজ্যের বিরোধীরা তারা রাস্তায় নামলেন প্রতিবাদে। পাশাপাশি যুবভারতীতে মেসির অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা অব্যবস্থায় বিশ্বের সামনে মাথা হেঁট হয়েছে পশ্চিমবঙ্গের। 1.25 ঘন্টার অনুষ্ঠান শেষ হয়ে গেছে মাত্র 17 মিনিটে। কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভক্তরা। চলেছে ভাঙচুর, জ্বলেছে আগুন, কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঐতিহ্যের যুবভারতী ক্রীড়াঙ্গনের একাংশ। এই অব্যবস্থার জন্য তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধীরা। নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন মেসি ভক্তরাও।
এই প্রেক্ষাপটে এবার মেসি দর্শন ঘিরে অসন্তোষ প্রকাশ করলেন খোদ তৃণমূলেরই বিধায়ক। শনিবার যুব ভারতীর অনুষ্ঠানে গিয়েছিলেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। শুরু থেকে ফেসবুকে একের পর এক ছবি পোস্ট করতে থাকেন তিনি। সকাল 10:22 প্রথম এই ছবিটি পোস্ট করে তিনি লেখেন, মেসির আগমন অপেক্ষায়। এরপর বেলা 12:22 দ্বিতীয় পোস্টে লেখেন, মেসি আসছেন। এর কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামে তুমুল বিশৃঙ্খলা তৈরি হয়। ফুটবলের মহাতারকাকে সারাক্ষণ ঘিরে রাখেন নেতা, মন্ত্রী, সেলিব্রিটিরা। ছবি তোলার সে কি হিড়িক! লজ্জার ছবি উঠে আসে যুব ভারতীতে। আমি কি দেখতে পেলাম, আজকে নেতা মন্ত্রীর মুখ ছাড়া আর একজন হিরোইনের মুখ ছাড়া আমি কাউকে দেখতে পাইনি। এরপর ফেসবুকে এই ছবি ও ভিডিও পোস্ট করে তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী লেখেন, অনেক চেষ্টা করেও মেসিকে দেখতে পেলাম না। মাঠে যে ভিভিআইপি সংস্কৃতি ঘিরে এখন চারদিকে ছিছি চলছে তা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক। একদম মেসির গায়ে গায়ে ঘেঁষে সর্বক্ষণ থাকতে হবে, এটা তো কোনো প্রয়োজন নেই। একটা ছবি তুললো, সরে গেল, সারাক্ষণ তার সঙ্গে সেটে সেটে ঘুরে বেড়ানো একদল লোকের যে আমারও তো খারাপ লেগেছে যে এতগুলো পয়সা খরচা করে গাড়ি ভাড়া করে গেলাম, সারাটা দিন ওইখানে একটু এক ঝলক একটু দেখতে পেলাম না। বিশেষজ্ঞদের মতে অনায়াসেই এমন ব্যবস্থা করা যেত যাতে মেসিকে সবাই দেখতে পারেন। মেসিকে কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে দেখতে চায়। আর এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আমাদের এই যে স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়ামে, একটা গলফ কার্ট অথবা একটা ওপেন জিপে ওকে দাঁড় করিয়ে কিছু বল কাছে রেখে ওকে একটু ঘুরিয়ে দিলেই মানুষের কিন্তু এই চাহিদাটাই ছিল, এটা করতে পারল না। মেসির অনুষ্ঠানে অশান্তির ঘটনায় 3টি মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আদালতের নজরদারিতে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত, টিকিটের টাকা ফেরত ও রাজ্য সরকারের তৈরি করা তদন্ত কমিটি নিয়ে আপত্তি জানিয়ে আলাদা আলাদা মামলা করেছেন শুভেন্দু অধিকারী, আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ও আইনজীবী মৈনাক ঘোষাল। চলতি সপ্তাহে মামলার শুনানি হতে পারে। অন্যদিকে ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ ও টিকিটের টাকা ফেরতের দাবিতে সোমবার হাজরায় প্রতিবাদ মিছিল করে কংগ্রেস। ধর্মতলায় গোষ্ঠপালের মূর্তির সামনে বিক্ষোভ দেখায় ফুটবল প্রেমীদের সংগঠন ফুটবল লাভার। কৃষ্ণেন্দু অধিকারী, সত্যজিৎ বৈদ্য, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। অর্থাৎ নজরুলদা, অরূপ বলছে যে এই বিপুল সংখ্যক পুলিশি বাহিনী, এই বিভিন্ন অফিসার থেকে 2200 পুলিশ কর্মী অবধি সবার টাকা অ্যাডভান্স মিটিয়ে দিয়েছিল এই সংস্থা। দেখুন, দুটো বিষয় মেলালে চলবে না। সেনাবাহিনীর কথা বলা হচ্ছে, সেনাবাহিনী যদি তাদের মাঠ ব্যবহার করতে দেয় সেটা সে জায়গার বা মাঠের ভাড়া, আর সেখানে যদি পুলিশ পোস্টিং হয় তো তার জন্য যে কস্ট সেটা আলাদা। তেমনি সল্টলেক স্টেডিয়ামে মালিক হচ্ছে ক্রীড়া দপ্তর, তার জন্য যদি কোনো ভাড়া তারা নেয় সেটা ক্রীড়া দপ্তর নেবে, কিন্তু পুলিশ পোস্টিংয়ের যদি কোনো কস্ট হয় সেটা পুলিশ দপ্তর থেকে করবে, এবং সরকারি রসিদে টাকা ব্যাংকে জমা দিয়ে রসিদটা পুলিশের কাছে জমা করলে তবে জমা করেছে দেখা। আর ওই ক্রীড়া দপ্তরও তাদের কাছ থেকে আপনার চিন্তা টাকা জমা হয়েছে, সমস্ত তথ্য আপনি আরেকটা তথ্য ভুলে গিয়েছেন, এর বাইরে কলকাতা এরিয়া হলে পুরসভা অ্যামিউজমেন্ট ট্যাক্সও নেয়, ওখানে বিধাননগর নেয়। তর্কটা একেবারে আনাড়ি হচ্ছে। পুলিশ একটা মিনিমাম চার্জ নেয়, প্রাইভেট মিনিমাম নেয়। আমি বলছি সুমন, এটা কিছুই নয়। কেন বলছি, এই 2200 সরকারি কর্মচারী মানে পুলিশ মানে কর্মী আর যে আধিকারিকরা আইএস অফিসার, তাদের দৈনন্দিন যে মায়না, তারা যে ধরনের পেনশন ভোগ করে তার সেটা যদি পার ডে হিসাবে রাখেন, তাদের নিয়োগ প্রক্রিয়া, তারা যে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থাকে, তার কষ্ট কি আপনার ধারণা আছে? সেটা কেবলমাত্র 50 কোটি টাকা, 20 কোটি টাকা, 10 কোটি টাকা দিয়ে ওর কষ্ট হয়। ফলে আপনি ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে যে পুলিশ নিয়োগ হয়েছে এটা বারবার বলবেন, অবশ্যই বলবেন। দ্বিতীয় বিষয় আমি বলছি, গভর্নেন্সের জায়গাটা না
একবার যদি পচন ধরে আপনি কিন্তু কোথাও আটকাতে পারবেন না। কেকে যখন মারা গেল তারপরে তো একটা অব্যবস্থার থেকে কেকের মৃত্যুর অভিযোগটা এসেছিল, তারপরে তো একটা এসওপিটা আপনার থাকার কথা, তার ভিত্তিতে তো আপনি পাবলিক প্রোগ্রামগুলো কিভাবে করার কথা ছিল, আপনি শিক্ষা নেননি। কেকের মৃত্যুর পরে অত সরকারি হল, এখানে তো গভর্নমেন্ট চলে, এখানে তো গভর্নমেন্ট থাকে। আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আপনি কেকের ঘটনাই বলুন বা অন্য যে ঘটনাই বলুন, একটা পলিটিক্যাল পার্টির ইন্ধন থাকলে যে কোন নিশ্চয়ই ক্ষোভ ছিল মানুষের, ক্ষোভ সঙ্গত মেথিকে দেখতে পাইনি, কিন্তু সেই ক্ষোভটাকে সবার মাঝখানে দাবাবেন, সবার মাঝখানে দাবাবেন। সব থেকে বড় কথা, এখন মানুষ জানতে চাইছে, এত টাকা পয়সা নিয়ে আলোচনা হচ্ছে, লাখ কোটির কথা হচ্ছে, কিন্তু যে মানুষগুলো এই হাজার হাজার টাকা দিয়ে কাক ভোট থেকে লাইন দিয়ে স্টেডিয়ামে গিয়ে কিচ্ছু পেল না, তাদের টাকা কি ফেরত হবে? রাজ্যে পরিষ্কার প্রশ্ন। তার জন্যই কলকাতা পুলিশ সাথে সাথে ওই অনলাইন সংস্থা যাদের মাধ্যমে টিকিট বুক হয়েছে তাদের অ্যাকাউন্টকে ফ্রিজ করিয়ে রেখেছে, যাতে এই চিটিংবাজ প্রতারক ইভেন্ট ম্যানেজারের অ্যাকাউন্টে টাকা না যায়। কলকাতা পুলিশ মনোজ তিওয়ারি আগে থেকে চিনতে পারলো, অরূপ বিশ্বাস চিনতে পারলো, বক্তব্য আমার আভাস ছিল, সেই জন্য আমি যাইনি। আমি দ্রুত এখানে এই টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়াটা কোথায়? প্রথম কথা সম্ভব কিনা, দুই হচ্ছে আরে যদি যেটা ফিজিক্যাল তার উপায় আছে, যে টিকিট ফিজিক্যাল বিক্রি হয়েছে সেই টিকিটের যদি অংশ দেখাতে হয় সেইভাবে টাকা ফেরত হবে। এই মুহূর্তে সেই প্রক্রিয়া যেটা এই রাজ্যের ডিজিপি প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোন জায়গায় দাঁড়িয়ে দেখাবো। এক একজনের কাছে 12-14 হাজার টাকা নেওয়া হয়েছে, আমরা রিফান্ড চাই, আমরা আমাদের টাকা গরিব মানুষের টাকা ফেরত দিক। স্ক্যাম হয়েছে, স্ক্যাম ফুললি স্ক্যাম। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কাটলেও মেসির মও দেখতে পাননি। শনিবার যুবভারতীতে তাণ্ডবের সময় ক্ষোভ উগরে দিয়েছিলেন মেসি ভক্তরা। চাপের মুখে টাকা ফেরতের ব্যাপারে আশ্বাস শোনা গেছিল রাজ্য পুলিশের শীর্ষস্তর থেকে। Government has already constituted a committee which will look into all the aspects of if there was a mismanagement from the organizers. The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. We have already detained the organizer. We will try to ensure that fans যারা মধ্যে ক্ষোভ আছে বা যারা চিটেড ফিল করেছেন তাদের কিভাবে কম্পেনসেশন করানো যায়। কিন্তু কিভাবে ফেরত মিলবে টিকিটের টাকা, সে নিয়ে এখনো স্পষ্ট কোনো বার্তা মেলেনি। অস্বচ্ছতার সর্বস্তরে ওকে ঘিরে অনেক লোক কেন ছিল না বুঝতে পারি না। পাবলিকের কোনো ভূমিকাই ছিল না, তাদের প্রায় বঞ্চিত করা হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। অর্থমূল্য তো ফেরত দেওয়া উচিতই, এত লোক গেছে সেখানে তাকে দেখতে পায়নি, অর্থমূল্য অবশ্যই ফেরত দেওয়া উচিত, ও তার জন্য যা করা দরকার সেটা করতে হবে। বলছে তো রিফান্ড দেওয়া হবে, বাট রিফান্ড কিভাবে হবে সেটা কোনো ক্লিয়ার কোনো পিকচার নেই অ্যাকচুয়ালি। মানে আমরা পুরো ক্লিউলেস, মানে কি হবে না হবে, কত দিনে পাবো বা কত দিনের পর পাবো, কোনো আইডিয়া নেই ওটার। সরকার বলছে, বাট সরকার কোনো কিছু মানে স্পষ্টভাবে কিছু একটা বলেনি কিভাবে টাকাটা রিফান্ড হবে, জাস্ট বলেছে রিফান্ড হবে। সূত্রের খবর, ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে অনলাইনে মেসির অনুষ্ঠানের টিকিট বিক্রি করেছিল আয়োজক শতদ্রু দত্তের সংস্থা। এছাড়াও সল্টলেক স্টেডিয়ামের কাউন্টার থেকে অফলাইনেও বিক্রি হয়েছিল টিকিট। শনিবার তাণ্ডবের পর রবিবার যুবভারতী পরিদর্শন করে মমতা বন্দ্যোপাধ্যায় নিযুক্ত তদন্ত কমিটির সদস্যরা। সেখানে উঠে আসে টাকা ফেরতের প্রসঙ্গ। টিকিটের টাকা রিফান্ডের ব্যাপারটা নিয়ে কি আপনারা দেখবেন যে সব প্রশ্নের উত্তর আমরা রিপোর্টে দেব, ওর আগে থেকে আপনি কেন উত্তর শুনতে চাইছেন, আমাদের একটু তো সময় দিন। বিধাননগরের পুলিশ কমিশনার জানিয়েছেন, অনলাইনে টিকিট বিক্রি করে যে টাকা সংগ্রহ হয়েছে তা আপাতত ফ্রিজ করে রাখার জন্য দায়িত্বে থাকা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। বলে দেওয়া হয়েছে কোনোভাবেই টিকিট বিক্রির টাকা যাতে শতদ্রু দত্ত বা তার সংস্থার কাছে না পৌঁছয়। কিন্তু কিভাবে টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে? যুবভারতীতেই কাউন্টার বসলো, তারা ফিজিক্যাল ফর্মে টিকিট প্রডিউস করতে হবে, তাকে টাকা দেবে। আর যারা অনলাইন করেছে তাদের টিকিট কেনাটা প্রমাণ করা আরও সোজা, তাদের তার মোবাইলে বা কোথাও রেকর্ড থাকবে, সেই রেকর্ড ইলেকট্রনিক রেকর্ড দেখালেই তারা টাকা ফেরত পাবে। টাকা ফেরত করতে হবে, একমাত্র একটাই উপায় আছে,
20 টাকার বোতল 200 টাকায় বিক্রি হয়েছে, তার মানে 180 টাকা মুনাফা হয়েছে। 10 টাকার চিপস 150 টাকায় বিক্রি হয়েছে, 140 টাকার মুনাফা হয়েছে। সেই মুনাফার টাকা কার ঘরে ঢুকেছে, সেই মুনাফার টাকা যার অ্যাকাউন্টে ঢুকেছে সেই একমাত্র এই গ্যারান্টিটা দিতে পারবে আমি টাকা সবাইকে রিফান্ড করব। তার মানে এটা দাঁড়ায় যে বলছে আমি রিফান্ড দেবো তার ঘরে এই টাকাটা ঢুকেছে। সূত্রের খবর, শনিবারের তাণ্ডবের ঘটনায় যুবভারতীতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 2 কোটি থেকে 2 কোটি 15 লক্ষ টাকা। এখন প্রশ্ন হচ্ছে, স্টেডিয়ামকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে বিপুল এই খরচ যোগাবে কে? এই প্রেক্ষাপটে তৃণমূল নেতা কুণাল ঘোষ অত্যন্ত ইঙ্গিতপূর্ণভাবে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, যুবভারতী মেরামতের টাকা সরকারি কোষাগার থেকে কেন যাবে? যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলছিল, নিজেদের ছবি তোলাচ্ছিল, সব ফুটেজ দেখে তাদের লিস্ট হোক, মূল আয়োজক এবং ওদের কাছ থেকে স্টেডিয়ামের ক্ষতিপূরণের টাকা তোলা হোক। একটা প্রভাবশালীও যেন ছাড় না পায়। কৃষ্ণেন্দু অধিকারী, সৌমিত্র রায় ও ব্রতদেব ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। দলের ভেতর থেকে দাবি উঠছে, কিন্তু কমিটি কি করবে? প্রথম কথা হচ্ছে তদন্ত কমিটিটা আইনানুগ কিনা, কোন আইনে এবং কোন গেজেট নোটিফিকেশনের বলে তদন্ত কমিটি তৈরি হলো, তদন্ত কমিটিকে প্রভাবশালীদের ডাকবে, কি কি বিষয়ে তদন্ত করবে এই তদন্ত কমিটি, তাকে তারা পাবলিশ করেছে কোথাও, সাধারণ মানুষ জানবে কি করে? তদন্ত কমিটি এই পলিটিক্যাল লিডারদের ফ্যামিলি যারা ওখানে ছিল তাদের ডাকবে কিনা, মাঠে কি হয়েছে জানার জন্য মেসির এজেন্টদের ডাকবে কিনা। আরো একটা কথা আছে, তুমি দেখালে যে পুলিশ জল নিয়ে আসতে বারণ করেছে, মনে রেখো পুলিশ ভেতরে জল বিক্রি করা হবে বলেই বাইরে থেকে জল আনা বন্ধ করেছিল, কারণ তারা বুঝেছিল যে লোকটা 10,000 টাকা দিয়ে টিকিট কাটতে পারে সে 200 টাকা দিয়ে একটা জলের বোতলও কিনবে, সে কিছু মনে করবে না, এবং তাই হয়েছে। জলের বোতল তারা কিনেছে। পুলিশ তো 4 ঘন্টা আগে কমসে কম এই স্টেডিয়ামে দখল নিয়েছিল, কারণ মুখ্যমন্ত্রী আসবেন। পুলিশ দেখেও যখন জলের বোতল বিক্রি হওয়া বন্ধ করেনি, মানে ইচ্ছে করেই পুলিশ এটাকে অ্যালাউ করেছিল। সবচেয়ে বড় কথা হলো পুলিশ এই তদন্ত কমিটি এই পলিটিক্যাল লিডারদের ফ্যামিলিদের ডাকবে কিনা, কি সেদিন হয়েছিল জানার জন্য আমরা সেটা দেখব। আমি আসবো, কিন্তু তার আগে আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় বিভিন্ন প্রশ্ন আমরা দিই, যেটা কত শতাংশ মানুষ কি বলছেন আপনাদের সামনে লাইভ রাখি। যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার দায় কার? উদ্যোক্তাদের দায় এমনটা মনে করছেন 9% লোক, প্রশাসনের দায় এমনটা মনে করছেন 17% লোক, উদ্যোক্তা এবং প্রশাসন দুপক্ষেরই দায় এমনটা মনে করছেন 73% লোক, বলতে চাননি 1%। পরের প্রশ্ন ছিল, উদ্যোক্তাদের ঘাড়ে দায় চাপিয়ে দায়িত্ব এড়াতে পারবে সরকার? হ্যাঁ, সরকার দায়িত্ব এড়িয়ে যেতে পারবে এমনটা মনে করছেন 12% লোক, এড়াতে পারবে না এমনটা মনে করছেন 87% লোক, বলতে চাননি 1%। পরের প্রশ্ন ছিল যে প্রকৃত দোষীদের খুঁজে বার করতে পারবে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন এই তদন্ত কমিটি? পারবে এমনটা মনে করছেন 15% লোক, পারবে না এখনই একেবারে শুরু থেকেই মনে করছেন 83% লোক, বলতে চাননি 2%। পরের প্রশ্ন ছিল, লন্ডভন্ড যুবভারতী দর্শকদের এই আচরণ কি আদৌ কাম্য? একেবারেই কাম্য নয়, নাকচ করছেন এই আচরণ 20% লোক, এটাকে ক্ষোভের বহিঃপ্রকাশ বলে কোথাও একটু জাস্টিফাই করছেন 79% লোক, বলতে চাননি 1%। এইখান থেকে আমি আসব একেবারে সরাসরি আপনাদের মন্তব্যে। বিভিন্ন এই অনুষ্ঠান নিয়ে যে মন্তব্যগুলো করেছেন আপনারা দ্রুত দেখব। গৌতম বাগুই লিখছেন যে আমাদের কিছু অংশের হ্যাংলামি আর কিছু অংশের অসহিষ্ণুতা বাঙালিকে লজ্জিত করেছে। অরিন্দম চৌধুরী লিখছেন ভিভিআইপি কালচার যদি সব কিছুর মাথায় উঠে যায় এছাড়া আর কি বা হবে। সৈকত বর্মন লিখছেন এত নিরাপত্তার কড়াকড়ি পেরিয়ে জলের বোতল ঢুকলো কি করে, দুর্নীতি ছাড়া সম্ভব? শর্মিষ্ঠা দত্ত লিখছেন আমরা জানতে চাই হায়দ্রাবাদ, মুম্বাইয়ের থেকে আমাদের প্রশাসন কোন কোন দিকে পিছিয়ে। অভ্র রায়চৌধুরী লিখছেন এই চরম রাজনৈতিক ও প্রশাসনিক ব্যর্থতার দায় কেন নেবেন না সেলফি তোলা ভিভিআইপিরা? ঠিক এইখান থেকে যুবভারতীতে পাস বিলি করা ফুটেজ ভাইরাল হলো রাজ্যের দমকল মন্ত্রীর। দেখব। সুজিত বসু স্যারের কাছ থেকে সবাই টিকিট নিচ্ছে, দেখুন। ফুটবলের রাজপুত্রকে একবার চোখের দেখার জন্য অপেক্ষা, আর সেই অপেক্ষায় বদলে গেছে ক্ষোভে। হাজার হাজার টাকার টিকিট কেটে মেসিকে না দেখতে পাওয়ার আফসোস তো আর ভোলার নয়। ভক্তদের আবেগে আঘাতও তাই পাহাড় প্রমাণ। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন আপনারা? 11,800 দুটো টিকিট কেটেছিলাম আমরা। এরই মধ্যে এবার সামনে এলো এই ভাইরাল ভিডিও।
যেখানে দমকল মন্ত্রী সুজিত বসুকে কার্যত দেখা যাচ্ছে স্বপ্নের ফেরিওয়ালার ভূমিকায়। লেকটাউনের মোড়ে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে একের পর এক গ্যালারি পাস বিলোচ্ছেন মন্ত্রী। স্যার আমার একটা দিন, স্যার স্যার আমার একটা দিন, স্যার আমায় দিন স্যার। যে যার মতো করে চেয়ে নিচ্ছেন, ফিরে যাচ্ছেন একমুখ হাসি নিয়ে। শনিবার ইভেন্টের টিকিটের ন্যূনতম দাম ছিল ৩,৮৩৫ টাকা, আর টিকিটের সর্বোচ্চ দাম ছিল ১৪,৭৫০ টাকা। মাঝে ৪,০০০, ৫,০০০, ৭,০০০, ১০,০০০ ও ১১,০০০-এর স্ল্যাবের টিকিটও ছিল। কিন্তু এত টাকা দিয়ে টিকিট কিনেও মেসিকে দেখতে না পাওয়ায় দর্শকদের চরম ক্ষোভের মধ্যেই এই ভাইরাল ভিডিও ঘিরে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। এটাই হচ্ছে তৃণমূলের খেলা হবে মডেল। আর একা সুজিত বোস কেন, অনেক মন্ত্রী, অনেক নেতা পাস বিলি করেছেন, টিকিট বিলি করেছেন। যারা যোগ্য, যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে, 1000 কিলোমিটার দূর থেকে এসেছে, মাঠের ভেতরে 200 টাকা বোতলে জল খেয়েছে, তারা মেসিকে দেখতে পেল না। ভাইরাল ভিডিও নিয়ে দমকল মন্ত্রী সুজিত বসুর বক্তব্য, মোহনবাগান হোক বা ইস্ট বেঙ্গল, যুব ভারতীতে যে কোনো ম্যাচেরই বেশ কিছু কমপ্লিমেন্টারি টিকিট তিনি পান। কমপ্লিমেন্টারি টিকিট পেলেই তা সবার মধ্যে বিলিয়ে দেন। তার আরও বক্তব্য, সবাই জানে যে তার কাছে টিকিট থাকলে পাওয়া যায়, সাধারণ মানুষ থেকে পুলিশ সবাই টিকিট নিয়ে যান। দমকল মন্ত্রী প্রশ্ন তুলেছেন, এতে অসুবিধার কি আছে? আমি তো কাউকে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছি না। একদিকে দর্শকরা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনে তাদের ভগবানকে দেখার জন্য ছুটে এসেও যখন ব্যর্থ, তখন শনিবার কমপ্লিমেন্টারি টিকিটের কোনো অভাব ছিল না। জেনারেল কোটার 50,800 টিকিটের মধ্যে 15% ছিল কমপ্লিমেন্টারি টিকিট। ভিভিআইপি কোটার 650 টিকিটের মধ্যে 15% ছিল কমপ্লিমেন্টারি। অন্যদিকে ভিআইপি কোটার 3,350টি টিকিটের মধ্যে 20% ছিল কমপ্লিমেন্টারি। অর্থাৎ অনেকেই বিনা পয়সায় মেসিকে দেখলেন, ছবি তুললেন, পোজ দিলেন, আর হাজার হাজার টাকা খরচ করে যারা স্বপ্ন পূরণ করতে চাইলেন, বিক্রি হয়ে গেল তাদের স্বপ্নই। সৌমিত্র রায়, পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। দেখুন, দুটো কথা বলবো। এক হচ্ছে যোগ্য অযোগ্য শ্রমিক ভট্টাচার্য বললেন, কিন্তু এর কপিরাইট দাবি করতে পারেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়ায় আগেই লিখেছেন, আবার সেই যোগ্যরা পেল না, অযোগ্যরা পেল, মেসিকে দেখা নিয়ে বলছি। কিন্তু এখানে দ্বিতীয় কথা, সুজিত বসুর পাস বিলি করছিলেন একেবারে। আমি বলছি যে এই ঘটনা না ঘটলে আপনি ভাবুন, ট্র্যাডিশনাল রাজনীতিবিদরা তো এটাই করতেন। মানে যারা নিজেদের অনুগামী, এই নে একটা পাস, আচ্ছা যাস। আমি বলছি এই যিনি গিয়ে মেসিকে চর্মচক্ষে, যদি এটা সার্থক হতো, সফল হতো, দেখলেন, তিনি কিন্তু কোথাও একটা মনের মধ্যে অনুগত থাকলেন যে দাদা পাস দিয়েছিলেন মেসিকে, এই জীবনের মতো হয়তো একবারই দেখব, চোখের সামনে দেখতে পেলাম। আমি বলছি সামনে ভোট, এর কিন্তু ট্র্যাডিশনাল রাজনীতি। আমার নেতা পারে, তোমার নেতা পারে না। আমার নেতা মানে রিজার্ভেশন করে দিতে পারে রেলে, তোমার নেতা পারে না। আমার নেতা তোমাকে অনেক বিনা পয়সায় পাস, আমাদের বিনা পয়সায় পাস দেয়, আমরা যাই দেখতে। ফলে এটা না একটা লার্জার দেন লাইফ তৈরি করে। এটা কিন্তু রুল অফ লর এগেনস্টে। আমি বলছি যে আইনের শাসন যদি বলেন, এটা গণতন্ত্রে আইনের শাসন নিয়ম, মানে আইন অনুসারে হওয়া উচিত। ভিআইপি কালচারের মধ্য দিয়ে টিকিট বন্টন করা উচিত নয়। এমনকি মানে বিদেশে, মানে ইউরোপের দেশগুলোতে প্রধানমন্ত্রীকে পর্যন্ত কিন্তু ওই লাইন দিয়েই ঢুকতে হয়। আপনার মনে থাকতে পারে 82 এশিয়ান গেমসে মানে ইন্দিরা গান্ধী যখন ঢুকছিলেন, একজন কনস্টেবল তার আইডেন্টি কার্ড চেক করেছিল। ইন্দিরা গান্ধী খুব প্রশংসিত, মানে প্রশংসা করেছিলেন সেই কনস্টেবল। উল্টো ছবিটাও এখানে অরূপদের আমলে নয়, বাম আমলের এই ইডেন গার্ডেনে রাজ্যের এক মন্ত্রী ঢুকতে গিয়ে সার্চ করেছিলেন বলে তিনি চিৎকার শুরু করেছিলেন। কিন্তু আমি বলছি যে এই ভিআইপি কালচারটা কিন্তু, আমি সুমনদা বলছি, খুব ভাবা উচিত যে সর্বত্র সেটা যদি যে কোনো জায়গায় কোনো মেলা হয়, কোনো জায়গায় পুজো উদ্বোধন হয়, কোনো জায়গায় কোনো ইভেন্ট হয়, সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতা নেত্রী, আশেপাশে লোক মিলে পুরো জায়গাটা দখল করে নেয়। মানে অ্যাসিড যেন একটা শব্দবন্ধ আমি নিলাম অরূপ, যে অরূপ পারে সজল পারে না, মানে এর একটা কিন্তু রাজনীতি জোরের অবাক হয়ে বিশ্বনাথ রুল অফ ল বললো। আমার তো মনে হচ্ছে অ্যাকচুয়ালি কথাটা হওয়া উচিত লেভেল প্লেইং ফিল্ড। বিশ্বনাথ দা একটা জিনিস সহমত হবেন আশা করি, যে ভারতবর্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা যাচ্ছে 95% টাকা হোল্ড করছে একমাত্র একটাই রাজনৈতিক দল, ভারতীয় জনতা পার্টি। আগে উত্তেজিত করেন কেন? এত উত্তেজিত কেন? এটা ভাইরাল হওয়ার জন্য আবার ভাইরাল হবে, আবার ভাইরাল হবে, আবার ভাইরাল হবে। শুনুন না, কি করে আমরা শুনুন না, আগে শুরু করে ভারতবর্ষের
ভারতীয় জনতা পার্টি সেটা বলবার আপনার নেই। আমরা ওর বলার কিছু নেই, অন্য গলিতে ঘুরছে। আমি আপনাকে প্লিজ, আমি যেটা বলতে চাই, সুজিত বোসের ভেতরে সুভাষ চক্রবর্তীর জিন আছে, ওই ঘরানা, সেই স্টাইলটা উনি বজায় রেখেছেন। এবং ধরুন জনপ্রিয় পপুলিস্ট পলিটিক্স আজকের দিনে সে সুযোগ আমি পেলে আমিও অল্প ব্যবহার করি, নির্লজ্জ ভাবে না। যেটা তুমি পুজোর প্রচুর পাস, আমি বলছি পুজোয় যত ঘন্টায় লোকের হিসেব পুলিশ দিয়েছে তত টোটাল লোক ছিল এখানে, সেইটাও এরা সামলাতে পারিনি। আমি আপনাকে একটা কথা বলি, খুব একটা ভালো কথা বলছি, যে সমাজ কতটা উন্নত হয়েছে। রবীন্দ্রনাথের দাড়ি চুল মৃত রবীন্দ্রনাথের ছিঁড়ে নিয়ে গেছিল, এখানে মেসির চুল দাড়ি ছেড়েনি মানুষ, কিন্তু মানুষ নিজের চুল চিরছে আজকে। এমন একটা জায়গায় নিয়ে গেছে এরা, যেটা মেসির চুল দাড়ি চিরতে পারে। এই পর্যায়ে 3 জন আন্তর্জাতিক তারকা, তার একজন পেটে ঢুঁসো খাচ্ছেন আর একজনের নোকে নাচড় হচ্ছে, এটাও লজ্জা। যাই হোক, আমি দ্রুত এখান থেকে আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে রাখবো। সেটা হচ্ছে এই শতদ্রু দত্ত যখন গ্রেফতার হলেন, তিনি কিন্তু একেবারে মেসির সামনে তার ব্যক্তিগত বিমানে বসে আছেন, সেইখান থেকে তাকে গ্রেফতার করা হয়। অত্যন্ত নাটকীয় পরিস্থিতি। তবে অনেকে বলছেন যে এই নাটকটা যত তার দেখতে লাগছে কোঅর্ডিনেশনের মাধ্যমে, ঠিক বোধহয় সেরকম নয়, আমরা জানি না, কিন্তু যেটা পুলিশ সূত্রে পাচ্ছি দেখালাম। চূড়ান্ত অব্যবস্থা, বিশৃঙ্খলা, তারকার কাছে যেতে হুড়োহুড়ি, ভিআইপিদের অত্যাচারে অতিষ্ঠ মহাতারকা মেসি, যার জেরে শনিবার যুবভারতীতে প্রায় 1.5 ঘন্টার অনুষ্ঠান শেষ হয় মাত্র 17 মিনিটে। আর তারপরেই মাঠে শুরু হয়ে যায় ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডব, যার জেরে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার হয়ে আপাতত পুলিশ হেফাজতে। তবে শনিবার তাকে গ্রেফতারের মুহূর্তের পরতে পরতে ছিল নাটক। শনিবার যুবভারতী যখন ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে, ততক্ষণে কলকাতা বিমানবন্দরে পৌঁছে গেছে টিম মেসি, সঙ্গে গোট শো এর মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। শনিবার যখন যুবভারতীতে তাণ্ডব শুরু হয়ে গেছে, তখন মেসির কনভয় এখান থেকেই চলে যায় টারম্যাকে দাঁড়ানো নিজের বিমানের দিকে। নিরাপত্তার প্রটোকল সেরে ঠিক বেলা 12:34-এ টারম্যাকে দাঁড়ানো ব্যক্তিগত বিমানের সামনে পৌঁছন মেসিরা। তখন অনুষ্ঠানের জন্য অসম যাচ্ছিলেন সঙ্গীত শিল্পী আরিয়া সিং। তার বিমান দাঁড়িয়েছিল ঠিক মেসির ব্যক্তিগত বিমানের পাশেই। আমি এখন বসে আছি কলকাতা এয়ারপোর্টে, আর এখন ঘড়িতে বাজে 12:34, আর 44-এ ঢুকবে মেসি। আর মেসির যে প্রাইভেট জেটটা করে এসছে, মেসিকে দেখতে পাইনি এখনো পর্যন্ত, তাই না দেখতে পাবো কিনা, আশা করি দেখতে পাবো। ওই যে মেসির জেট, আর ঢুকে গেছে। বিমানবন্দর সূত্রে খবর, শনিবার 2:05 মেসির বিমান হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়ে যাওয়ার কথা ছিল। ঠিক ছিল মেসিরা দুপুর 2টোর কাছাকাছি বিমানবন্দরে এসে পৌঁছবেন, কিন্তু নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা আগে শনিবার বেলা 12:25 নাগাদ বিমানবন্দরে পৌঁছে যান লিও মেসি ও বাকি 2 ফুটবলার। তাদের সঙ্গে ছিলেন মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত। বেলা 12:40 নাগাদ লিও মেসি, লুইস সুয়ারেজ, রদ্রিগো ডিপলরা বিমানে উঠে পড়েন। কিছুক্ষণ পর মেসির ব্যক্তিগত বিমানে উঠে পড়েন শতদ্রু দত্ত। মেসির ফ্লাইটের পাশেই আমাদের ফ্লাইটটা দাঁড়িয়েছিল, তো উইন্ডো সিট থেকে পুরো সম্পূর্ণ মেসির ফ্লাইটটাকে দেখতে পারি। অনবরত পুলিশের গাড়ি আসতে থাকে। 12:20-25 নাগাদ মেসি এয়ারপোর্টে প্রবেশ করে। 10 থেকে 12 মিনিটের মধ্যে মেসি গাড়ি থেকে বেরিয়ে ফ্লাইটে উঠে যায়। কিন্তু এরপরেই গোটা ঘটনা নাটকীয় মোড় নেয়। মেসি সহ বাকিরা উঠে পড়েছিলেন ফ্লাইটে, ঠিক তারপরেই সেখানে পৌঁছায় পুলিশ, পৌঁছায় খোদ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সঙ্গে সঙ্গে 2-3টে করে পুলিশের গাড়ি ঢুকলো। ঢোকার পরে দেখি ফ্লাইটটা ছাড়তে দিল না। কেন, কি কারণ বুঝতে পারছিলাম না, একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। সূত্রের খবর, ডিজি রাজীব কুমারের উপস্থিতিতে পুলিশের তরফ থেকে শতদ্রু দত্তকে আটকানোর বার্তা যায় বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। যুবভারতীতে ক্ষুব্ধ দর্শকদের তাণ্ডব এবং বর্তমান পরিস্থিতির কথা জানিয়ে তাকে মেসির বিমান থেকে নেমে আসতে বলা হয়। সূত্রের খবর, তখন এই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই বলে নিজেকে নির্দোষ দাবি করেন শতদ্রু দত্ত। এমনকি যেসব দর্শকরা নিজেদের প্রতারিত মনে করছেন, তাদের টিকিট মূল্য ফেরতের কথাও বলেন মূল উদ্যোক্তা শতদ্রু, যাতে তিনি বাকি সফরে মেসির সঙ্গে থাকতে পারেন। তিনি বলেন মেসির সঙ্গে তার যাওয়াটা জরুরি পরের ইভেন্টগুলোর জন্য, কিন্তু পুলিশ তার যাবতীয় আবেদন খারিজ করে দেয়। এরপরই শতদ্রুকে মেসির বিমান থেকে নামিয়ে এনে টারম্যাকে একটা গাড়িতে বসিয়ে রাখে পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয়। 20 থেকে 25 মিনিট পরে দেখলাম শতদ্রু দত্ত, যিনি মূল আয়োজক ছিলেন, তিনি আসলেন। তিনি ফ্লাইটের উপরে উঠলেন। উঠে ঠিক 5 থেকে 7 মিনিটস, এর বেশি না, তিনি এবার নেমে গেলেন ফ্লাইট থেকে। নেমে যাওয়ার পরে আর উঠলেন না। তারপরে নিচে পুলিশ
এবং তাদের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কিছু কথাবার্তা বললেন। কথাবার্তা বলার পরে দেখি শরৎচন্দ্র দত্ত তাদের সাথে চলে গেলেন। এই ঘটনার জেরে প্রায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে মেসির বিমান। প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে মেসি এসছে, ফ্লাইটটা এখন অব্দি ছাড়লো না, এখানে সবাই আলোচনা করছে। নির্ধারিত সময় দুপুর 2:05 বদলে 30 মিনিট দেরিতে শনিবার দুপুর 2:35 হায়দ্রাবাদের উদ্দেশ্যে উড়ে যায় মেসির বিমান। তবে নাটকীয়ভাবে গ্রেফতার হওয়ার পরেও বিতর্ক শতদ্রু দত্তের পিছু ছাড়েনি। শনিবার গ্রেফতারের সময় তার কাছে ছিল একটি স্লিং ব্যাগ। রবিবার যখন তাকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হচ্ছে তখনও তার কোমরে ঝুলতে দেখা গেছে ব্যাগটি। জানিয়ে উঠছে প্রশ্ন, ব্যাগ বা কোনো পার্সোনাল বিলঙ্গিংস, পার্সোনাল প্রপার্টি অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে কোনো অ্যাকিউজডের কাছে, অভিযুক্তর কাছে কিন্তু থাকার কথা নয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা যেটা নতুন, সেখানে এবং কোনো নির্দেশিকায় কোর্টের, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সেখানে কোথাও কোনো পার্সোনাল বিলঙ্গিং নিয়ে অ্যারেস্টের পর অভিযুক্ত ঘুরে বেড়ানোর কিন্তু কোনো প্রভিশন নেই। শতদ্রু দত্তের ম্যানেজার লালটু দাস সহ ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী মিলিয়ে 6 জনকে মঙ্গলবার তলব করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও মৈত ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রোমিও অ্যান্ড জুলিয়েটে শেক্সপিয়ারের সেই বিখ্যাত লাইন, হোয়াটস ইন আ নেম। তবে এসআইআর আবহে এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে ওই নামেই, মানে ভোটার তালিকায় নাম থাকা বা না থাকাতে অনেক কিছু আসে যায়। কালই এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে। কার নাম রইল আর কার বাদ গেল বেলা গড়াতেই সব একেবারে স্পষ্ট হয়ে যাবে। আজ কমিশন সূত্রে খবর, নাম বাদ পড়তে চলেছে 58 লক্ষেরও বেশি ভোটারের, যার মধ্যে নিখোঁজ ভোটারের সংখ্যা 12 লক্ষেরও বেশি, মৃত ভোটারের সংখ্যা 24 লক্ষের বেশি, স্থানান্তরিত ভোটারের সংখ্যা প্রায় 20 লক্ষ এবং ভুয়ো ভোটারের সংখ্যা 1,38,000-এর কাছাকাছি। দেখুন, এসআইআর এর প্রথম পর্বের ছাঁকনিতে আটকালো কারা, কাদের নাম আপাতত বাদ পড়ল, কোন বিধানসভা কেন্দ্রে বাদ পড়ল কত নাম, সব উত্তর পরিষ্কার হয়ে যাবে মঙ্গলবার। কারণ মঙ্গলবারই প্রকাশিত হবে বহু প্রতীক্ষিত খসড়া ভোটার তালিকা। কমিশন সূত্রে খবর, দুপুর 12টার আগেই অনলাইনে প্রকাশিত হবে এই তালিকা। www.eci.gov.in এবং ceowestbengal.wb.gov.in এই দুই ওয়েবসাইটে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। এছাড়া বিএলওর কাছ থেকেও জানতে পারবেন খসড়া ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা। সোমবার অবধি নির্বাচন কমিশন সূত্রে খবর, খসড়া ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে 58,20,898 জনের নাম, যার মধ্যে মৃত ভোটারের সংখ্যা 24,16,852, নিখোঁজ ভোটারের সংখ্যা 12,20,038, 19,88,076 জন ভোটার অন্যত্র স্থানান্তরিত। ডুপ্লিকেট ভোটার ধরা পড়েছে 1,38,328 জন। অন্যান্য কারণে বাদ যাওয়া নামের সংখ্যা 57,604। নির্বাচন কমিশন সূত্রে খবর, খসড়া ভোটার তালিকায় নাম প্রকাশিত হতে চলেছে 7,08,16,631 জনের। কালকে ড্রাফট রোল পাবলিশ হবে। 58 লক্ষ এএসডিডি বাদ যাবেন। এএসডিডি হচ্ছে অ্যাবসেন্টি, শিফটেড, ডেড এবং ডুপ্লিকেট। বাকি যারা 2025-এর রোলে ছিলেন এবং যারা এনিমারেশন ফর্ম জমা দিয়েছেন তাদের সবারই নাম থাকবে। এর আগে বিধানসভা ভিত্তিক যে পরিসংখ্যান সামনে এসেছে তা চমকে দেওয়ার মতো। নির্বাচন কমিশন সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে বাদ পড়তে পারে 44,785 জন ভোটারের নাম। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে 10,599 জনের নাম বাদ পড়তে পারে। আরও একগুচ্ছ হেভিওয়েট কেন্দ্র নিয়েও নির্বাচন কমিশন সূত্রে চোখ কপালে তোলার মতন পরিসংখ্যান সামনে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, নয়না বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র চৌরঙ্গিতে বাদ পড়তে পারে 74,553 জনের নাম। বিবেক গুপ্তর কেন্দ্র জোড়াসাঁকোয় 72,900 জনের নাম বাদ যেতে পারে। চক্রান্ত এটা চলছেই, সব ভোটটা কাটা, ভোটটা এটা করা। আমরা আমাদের বিএলএ এজেন্ট গুলো খুব ফাইট করেছে বিএলওর সঙ্গে সব জায়গাটা, আর ভেরিফিকেশনের সব এক একটা ফর্ম দেখিয়ে দিচ্ছে, কিন্তু অনেকটা নাম ওরা ইচ্ছা করেই ঢেলে দিচ্ছে কি আমরা না হিয়ারিং এ যাব। চৌরঙ্গীর তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ নিয়ে যোগাযোগ করা হলে তিনি কিছু বলতে চাননি। নির্বাচন কমিশন সূত্রে খবর, ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে বাদ যেতে পারে 63,630 জনের নাম। অতীন ঘোষের কেন্দ্র কাশীপুর বেলগাছিয়ায় বাদ পড়তে পারে 53,360 জনের নাম। মানুষ ভোট দেবে, আর সেই ভোটে আমাদের জিতবো কি হারবো নির্ণয় হবে। না ইলেকশন কমিশন করবে, না
কেউ করবে। সুতরাং আমরা দেখব যাতে জেনুইন ভোটার একটাও বাদ না যায়। ইলেকশন কমিশনের দায়িত্ব, তাহলে এটা একটা ভালো সংখ্যা আছে। 2 নম্বর হচ্ছে আমার কেন্দ্রে প্রচুর বিহারের ভোটার আছে। বিহারে এসআইআর হওয়ার ফলে এদের একটা বড় অংশ তারা বিহারে নাম নথিবদ্ধ করেছেন, তাদের জমি বাড়ি সম্পত্তি সব কিছু বিহারে আছে, অটোমেটিক্যালি তারা এখান থেকে বাদ যাবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, রত্না চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পূর্বে বাদ পড়তে পারে 53,084 জনের নাম। পার্থ চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পশ্চিমে বাদ পড়তে পারে 52,430 জনের নাম। অরূপ বিশ্বাসের কেন্দ্র টালিগঞ্জে বাদ যেতে পারে 35,309 জনের নাম। শঙ্কর ঘোষের কেন্দ্র শিলিগুড়িতে 31,181 জনের নাম বাদ পড়তে পারে। অগ্নিমিত্রা পালের কেন্দ্র আসানসোল দক্ষিণে বাদ পড়তে পারে 29,202 জনের নাম। খসড়া ভোটার তালিকা প্রকাশের 24 ঘন্টা আগেও তা নিয়ে তুঙ্গে শাসক বিরোধী তরজা। এখনই আর গল্প করে লাভ কি? 14 ফেব্রুয়ারি 2026 কথা হবে, কালকে কথা হবে না। এখন তো সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপর ডিনার হবে, তারপর তো 14 ফেব্রুয়ারি। শাসক দলের কোনোটাতেই কোনো সমস্যা নেই, যা ভোটার তালিকা হবে সেই ভোটাররা উন্নয়নের স্বার্থে মানুষকে ভোট দেবেন, মিটে গেল। এবার আমাদের দেখতে হবে যে কোনো বৈধ ভোটারকে বাদ দিচ্ছে কিনা। তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ জানানো যাবে 15 জানুয়ারি পর্যন্ত। তা খতিয়ে দেখে পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হবে। 16 ডিসেম্বর থেকে 7 ফেব্রুয়ারি অবধি শুনানি ও ভেরিফিকেশন চলবে। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। রুমা পাল, আবির দত্ত, অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.